ভবানীপুর গ্রামের ঠিক মাঝখানে অষ্টভুজা মা ভবানীর একটি জাগ্রত মন্দির। গ্রামের লোকেদের মতে মা নাকি এখানে স্বয়ং বিরাজ করেন এবং গ্রামের মানুষের বিপদে আপদে মা তাদের রক্ষা করেন। গ্রামের প্রতাপশালী জমিদার রুদ্রমঙ্গল মুখোপাধ্যায় মা ভবানীর একনিষ্ঠ ভক্ত। গ্রামের সকলেই তাকে শ্রদ্ধা করেন এবং ভালোবাসেন। আর ভালোবাসবে নাই বা কেন? তিনিও তো গ্রামের সাধারণ মানুষের বিপদে সব সময় পাশে দাঁড়ান। এভাবে গ্রামের সকলের বেশ ভালোই দিন কাটছিল। কিন্তু এই সুখ বেশি দিন স্থায়ী হল না। গ্রামে আগমন ঘটল এক অঘোর তান্ত্রিকের। ভয়ালো তার চেহারা। সে আস্তানা গাড়ল গ্রামের অদূরে থাকা এক জঙ্গলে। আস্তে আস্তে গ্রামে শুরু হলো এক ভয়াবহ ঘটনা। গ্রামের কুমারী মেয়েরা একের পর এক হারিয়ে যেতে শুরু করল। এরপর একদিন গ্রামের সকলে জমিদার মশাইয়ের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলল এবং সাহায্য প্রার্থনা করল। জমিদার প্রজাদের এই বিপদের কথা শুনে খুব চিন্তিত হয়ে পড়লেন এবং তার লেঠেলদের আদেশ দিলেন গ্রামে পাহারা বসানোর জন্য। এই পাহারা বসিয়ে জমিদার জানতে পারলেন গ্রামের মেয়েদের এই হারিয়ে যাওয়ার পেছনে সেই অঘোর তান্ত্রিকের হাত রয়েছে। জমিদার এসব শুনে আর সহ্য করতে পারলেন না। সেই রাতেই তার লেঠেল বাহিনী নিয়ে হামলা করল তান্ত্রিকের ডেরায়। সেদিন ছিল অমাবস্যা। জমিদার দেখলেন সে তান্ত্রিক যজ্ঞে বসে আছে আর তার সামনে একটি গাছের সাথে বেঁধে রাখা একটি কুমারী মেয়ে, আর যজ্ঞের আগুনের সামনেই রাখা এক ভয়ালো দর্শন দানবের মূর্তি। এইসব দেখে জমিদারের আর বুঝতে বাকি রইল না যে সেই তান্ত্রিক কোনো অপদেবতার উপাসক। এরপর জমিদারের নির্দেশে তার এক লেঠেল সজোরে আঘাত করে সেই তান্ত্রিকের মাথায়। তান্ত্রিক একদমই প্রস্তুত ছিল না এই অতর্কিত হামলার জন্য। এরপর তান্ত্রিকের ওপর ঝাঁপিয়ে পড়ে জমিদারের লেঠেল বাহিনী। নিশ্চিত মৃত্যু হবে বুঝতে পেরে মৃত প্রায় সেই তান্ত্রিক জমিদারকে বলে, ওরে মূর্খ জমিদার, আমি রক্ত পিশাচের উপাসক। আজকের এই বলিটা দিতে পারলে আমি সিদ্ধি লাভ করতে পারতাম, আর তুই আমার সিদ্ধির পথে বাধা দিলি। আমি তোকে অভিশাপ দিচ্ছি, একদিন তোর বংশেরই কেউ আমার প্রভুকে জাগাবে, আর প্রভু তোর বংশ সেই সময় ধ্বংস করবে। এইটুকু বলে তান্ত্রিকের মৃত্যু হয়। জমিদার বেশ ভয় পায় আর মনে মনে মা ভবানীকে স্মরণ করে বলেন, মা গো মা, তুমি রক্ষা করো আমার বংশকে মা। এরপর কেটে যায় বেশ কিছু বছর। জমিদার মশাইও এখন বৃদ্ধ হয়েছেন। এখন তার ছেলে প্রতাপই তার জমিদারি দেখাশোনা করে। প্রতাপও তার পিতার মতোই প্রজাবৎসম জমিদার এবং মা ভবানীর ভক্ত। জমিদার প্রতাপের একটি মেয়ে, তার নাম রায়। একদিন প্রতাপ এবং তার স্ত্রী বিনোদিনী মা ভবানীর মন্দিরে আসেন মাকে দর্শন করতে। মন্দির থেকে ফেরার পথে তারা মন্দিরের বাইরে একটা ছোট্ট বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়। এরপর শব্দের উৎস খুঁজতে খুঁজতে তারা মন্দিরের পাশের ঝোপের মধ্যে একটি শিশুকে খুঁজে পায়। আর শিশুটি ছিল একটি কন্যা শিশু। শিশুটির সারা শরীর থেকে অদ্ভুত এক জ্যোতি বের হচ্ছিল, আর মুখে ছিল অদ্ভুত এক মায়া। তাঁর কান্নায় জমিদার স্ত্রী বিনোদিনীর
খুব মায়া হয় এবং তিনি শিশুটিকে নিজের কোলে নিয়ে পরম স্নেহে আদর করতে থাকে। এরপর জমিদার গিন্নি এবং জমিদার মশাই শিশুটিকে মায়ের আশীর্বাদ মনে করে নিজেদের বাড়িতে নিয়ে আসেন এবং সবাইকে সব ঘটনা খুলে বলেন। সবকিছু শুনে জমিদার রুদ্রমঙ্গল সবাইকে বলেন, এ নিশ্চয়ই মায়ের ইচ্ছে। মাই হয়তো চান এই শিশুটি আমাদের বাড়িতেই থাকুক, তাই হয়তো সারা গ্রামে এত মানুষ থাকতে তোমরাই একে খুঁজে পেলে। অতঃপর তিনি বলেন, এই শিশু আজ থেকে এই বাড়িতেই থাকবে আর এই বংশের কন্যার পরিচয়েই বড় হবে, এবং তিনি শিশুটির নাম রাখলেন শিবানী। শিবানীকে পেয়ে সকলে খুশি হলেও খুশি হতে পারল না শুধু 5 বছরের রায়। সে যেন কোনোভাবেই মেনে নিতে পারছিল না শিবানীকে। জমিদার বাড়ির সকলে নিজেদের বংশের মেয়ের মতোই শিবানীকে ভালোবাসলেও রায় শিবানীকে পছন্দ করত না। সকলে ভাবল হয়তো ছোট বলে রায় এমন ব্যবহার করছে, বড় হলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিন্তু বড় হওয়ার পর থেকে এই অপছন্দটা আরও বেড়ে গেল। তফাৎ শুধু এটুকুই, আগে শিবানীর প্রতি এই বিরক্তিটা রায় সবার সামনে প্রকাশ করে ফেলত, কিন্তু এখন আর সে সবার সামনে প্রকাশ করে না। সবার সামনে রায় শিবানীকে ভালোবাসে দেখালেও সবার আড়ালে সে শিবানীকে একদমই পছন্দ করত না। আর এই বিষয়টা শিবানী খুব ভালো করেই বোঝে। কিন্তু শিবানী এর সম্পূর্ণ বিপরীত। ধীর স্থির শান্ত স্বভাবের মেয়ে শিবানী। দিদির হাজার বকাবকি, হাজার রাগারাগি শোনার পরেও কি করলে দিদি একটু খুশি হবে, একটু ভালোবাসবে তাকে, সবসময় এই চিন্তাই করতে থাকে সে। এভাবেই দিন কাটতে থাকে। রায় আর শিবানী বড় হতে থাকে। একসময় তাদের পড়াশোনার জন্য গ্রাম থেকে শহরে পাঠানো হয়। একই সঙ্গে একই বাড়িতে থাকতে হয় রায় আর শিবানীকে। খুব বেশি প্রয়োজন না হলে রায় শিবানীর সাথে তেমন কথাই বলে না। দুজনেই পড়াশোনায় খুব ভালো এবং দুজনেই নিজেদের পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে। ছোটবেলা থেকেই রায় বই পড়তে খুব ভালোবাসে। যখনই সময় পায় সে বই পড়ে, বিভিন্ন ধরনের বই, কিন্তু তার সব থেকে বেশি ভালো লাগে ভূত, প্রেত, দানব, দানবী আর তন্ত্রমন্ত্র বিষয়ক বই। এসব বিষয় সম্পর্কে তার অনেক জানার আগ্রহ। কলেজে রায়ের সব থেকে ভালো বন্ধু হলো রূপম। বন্ধু বললে ভুল হবে, মূলত রায় মনে মনে তাকে ভালোবাসে। নম্র ভদ্র একটা ছেলে রূপম। রূপমও বই পোকা, বই পড়তে সেও খুব ভালোবাসে। মূলত রায় আর রূপমের বন্ধুত্বটা এতটা গভীর হয় এই বই পড়ার জন্যই। কিন্তু তাদের বই পড়ার বিষয়ে ছিল বিস্তর ফারাক। যেখানে রায় তন্ত্রমন্ত্র বিষয়ক বই পড়তে ভালোবাসত, সেখানে রূপম ভালোবাসত বিভিন্ন দেবদেবী সম্পর্কে পড়তে। বিভিন্ন দেবদেবী সম্পর্কে অগাধ জ্ঞান তার। এর মধ্যে কলেজে পুজোর ছুটি শুরু হওয়ার সময় হয়ে গেল। রায়দের গ্রামের বাড়ি মানে ভবানীপুরে খুব ধুমধাম করে দুর্গাপুজো হয়। মা নাকি স্বয়ং আসেন সেখানে পূজা গ্রহণ করতে। এই পুজোর সময় নাকি মায়ের কাছে যে যা চায় মা তাকে তাই দেন। তাই বহু দূর দূরান্ত থেকে নাকি অনেক মানুষ আসে এই পুজোর সময়। রূপম রায়ের মুখে অনেক শুনেছে এই পুজোর কথা, তাই আর না থাকতে পেরে শেষে একদিন রূপম রায়কে বলেই বসল যে এবার পুজোয় তোর সাথে তোদের গ্রামের বাড়ি যাব। রায় খুব খুশি হলো রূপমের এই কথা শুনে। কলেজে পুজোর ছুটি পড়ে গেল। রায়, রূপম ও শিবানী রওনা দিল তাদের গন্তব্য ভবানীপুরের উদ্দেশ্যে।
রায় ও শিবানী স্টেশনে দাঁড়িয়েছিল। রূপমও স্টেশনে চলে এলো। রূপম স্টেশনে এসে দেখল রায় ও তার পাশে আরও একটি মেয়ে দাঁড়িয়ে আছে। রূপম শিবানীকে চেনে না। রায় তার পরিবারের সব কথা রূপমকে বললেও তার যে কোনো ছোট বোন আছে তা সে কখনোই বলেনি রূপমকে। স্টেশনে এসে রূপম এক দৃষ্টিতে তাকিয়ে আছে শিবানীর দিকে। কি অপূর্ব দেখতে তাকে, যেন কোনো দেবী। কি স্নিগ্ধ তার মুখ, কি মায়াবী তার চোখগুলো। একবার তার দিকে তাকালে যেন অন্য আর কোনো দিকে তাকাতেই ইচ্ছে করে না। এভাবে কতক্ষণ যে তাকিয়েছিল রূপম শিবানীর দিকে তা সে জানে না। হঠাৎ রায়ের ডাকে তার সম্বিত ফিরল। কি রে রূপম, আমি তো এখানে। কোন দিকে তাকিয়ে আছিস তুই? সে কখন থেকে তোকে ডাকছি। রূপম রায়ের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে উল্টে রায়কে প্রশ্ন করে, এই রাই, বলছি তোর সাথের ওই মেয়েটা কে রে? আগে তো কখনো দেখিনি। এবার রায় কিছুক্ষণ চুপ করে থেকে বলে, ও আচ্ছা, ও তো শিবানী, আমার ছোট বোন। তোর বোন? তোর যে কোনো বোন আছে কই? তুই তো আগে কখনো বলিসনি আমায়। তুই তোর পরিবারের সবার কথা বললেও তোর যে কোনো ছোট বোনও আছে তার কথা আগে বলিসনি কেন আমায়? এবার রায় কি বলবে ভাবতে থাকে। হঠাৎই তাদের ট্রেন চলে আসে আর রায় কথা এড়োনোর জন্য তাড়াহুড়ো করে ট্রেনে উঠতে থাকে। ট্রেনের মধ্যে রায় রূপমের সাথে অনেক কথা বলে, কিন্তু রূপম তার কোনো কথারই তেমন একটা উত্তর না দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে একটু দূরে বসে থাকা শিবানীর দিকে। কিন্তু শিবানীর এসব কোনো দিকে মন নেই। সে ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। কোনো ছোট্ট বাচ্চা যেমন মুগ্ধতা নিয়ে বাইরে তাকিয়ে থাকে, শিবানীও তেমনি ছোট্ট কোনো বাচ্চার মতো এক রাস মুগ্ধতা নিয়ে জানালার বাইরে তাকিয়ে আছে। এভাবেই একসময় ট্রেন এসে থামে ভবানীপুর স্টেশনে। খুব বড় স্টেশন নয় ভবানীপুর। ট্রেন থেকে নামার পর তারা একটা ভ্যানে উঠে রায়দের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ছবির মতো একটি গ্রাম ভবানীপুর। সুজলা সফলা শস্য শ্যামলা একটি গ্রাম। গ্রামের দুপাশে ফসলি জমি, মাঝখান থেকে রাস্তা। রায়ের মুখে অনেক শুনেছে তাদের গ্রামের কথা, আর আজ নিজের চোখে রূপম দেখেও নিল। সত্যি অপূর্ব একটি গ্রাম এই ভবানীপুর। মা ভবানী যেন দুহাত তুলে আশীর্বাদ করে ভরিয়ে তুলেছে এই গ্রামকে। এভাবেই চারপাশের প্রকৃতি দেখতে দেখতে তাদের ভ্যানটা জমিদার বাড়ির সামনে এসে দাঁড়ায়। রূপম ভ্যান থেকে নেমে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে বাড়িটির দিকে। বেশ বড় এবং পুরনো জমিদার বাড়ি। রূপমকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রায় রূপমকে বলে, এই রূপম, এভাবে বাইরেই থাকবি নাকি আমাদের সাথে ভেতরেও যাবি? হ্যাঁ, চল চল। বাড়িতে গিয়ে রায় বাড়ির সবার সাথে রূপমের পরিচয় করিয়ে দেয় আর বলে ও আমাদের গ্রামের পুজো দেখতে এসেছে। পুজোর কটা দিন ও এখানেই আমাদের সাথেই থাকবে। রায়দের বাড়ির সকলে রূপমকে সাদরে গ্রহণ করে। চতুর্থীর দিন রায়রা বাড়িতে আসে। এভাবে পঞ্চমীর দিনও কেটে যায়। এরপর আসে ষষ্ঠী। সারা গ্রামে সজ সাজ রব। সারা গ্রাম মেতে ওঠে পুজোর আনন্দে। ষষ্ঠীর সকালে রায় রূপমের কাছে যায় রূপমকে ডাকতে। রূপম, তুই তৈরি তো? পুজো মণ্ডপে যাবি না? হ্যাঁ রে, আমি তো পুরো রেডি। চল চল, যাও যাক। কিন্তু কিন্তু রাই, বলছি শিবানী কোথায় রে? ওকে তো দেখছি না। রায়ের এবার একটু রাগই হয়। সে বাড়ি আসা থেকে রায় লক্ষ্য করেছে সব কিছুতেই রূপম শিবানীর খোঁজ করছে। রায়কে এভাবে চুপ করে থাকতে দেখে রূপম বলে, কি রে, বল শিবানী কোথায়? ও যাবে না আমাদের সাথে? রায় নিজের রাগটা চেপে মুখে একটা হাসি টেনে উত্তর দেয়, জানি না রে,
ও বোধহয় ঘুম থেকে ওঠেনি এখন। ও আচ্ছা, তাহলে তাহলে চল যাওয়া যাক। রায় ও রূপম মণ্ডপের উদ্দেশ্যে রওনা দেয়। পথে রায় রূপমের সাথে অনেক কথা বলার চেষ্টা করে, কিন্তু রূপম রায়ের কোনো কথারই তেমন একটা উত্তর দেয় না। এভাবেই তারা একসময় মণ্ডপে এসে পৌঁছায়। এবার রূপমের অবাক হওয়ার পালা ছিল। মণ্ডপে গিয়ে রূপম দেখে শিবানী অনেকক্ষণ আগেই মণ্ডপে চলে এসেছে এবং পুজোর কাজে সাহায্য করছে। রূপম লক্ষ্য করে মা ভবানীর বিগ্রহের সাথে যেন শিবানীর মুখের অদ্ভুত এক মিল রয়েছে। এরই মধ্যে রায় ও রূপমকে দেখতে পেয়ে শিবানী মন্দির থেকে নেমে রায়দের কাছে এসে বলে, আরে দিদি ভাই, তোমরা চলে এসেছো? সকালে মণ্ডপে আসার সময় আমি তোমাদের ডাকতে গিয়ে দেখি তোমরা ঘুমিয়ে আছো, তাই আমি একাই চলে আসি। এই বলে রূপমের হাত ধরে শিবানী রায়ের সামনে থেকে রূপমকে মণ্ডপের মধ্যে নিয়ে চলে যায়। রূপমও মন্ত্রমুগ্ধের মতো শিবানীর সাথে চলে যায়। আর এই সব দেখে রায় খুব রেগে যায় এবং বাড়ি চলে আসে। শিবানী এই দুদিনের মধ্যে রূপমের সাথে তেমন কথা বলেনি, কিন্তু আজ শিবানী রূপমের সাথে বেশ কথা বলতে থাকে। রূপমকে মা ভবানীর মন্দিরটা ঘুরে ঘুরে দেখাতে থাকে। এভাবে রূপম আর শিবানীর মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। কথা বলতে বলতে রূপম জানতে পারে শিবানীও বিভিন্ন ধর্মগ্রন্থ পড়তে ভালোবাসে। বেদ, পুরাণ ইত্যাদি সম্পর্কে রয়েছে তার অগাধ জ্ঞান। আর শিবানীও বুঝতে পারল যে আজকালের ছেলে হওয়া সত্ত্বেও রূপম বিভিন্ন দেব দেবীর সম্পর্কে অনেক কিছু জানে এবং তার জানার আগ্রহও রয়েছে। দুজনেরই কথা বলার বিষয় প্রায় একই হওয়ায় তাদের মধ্যে বেশ ভালোই গল্প জমে ওঠে। এবার কথা বলতে বলতে শিবানীর হঠাৎ করেই মনে পড়ে যে তার দিদিভাই কোথায়। দিদিভাই তো তাদের সাথে নেই। তারপর রূপম ও শিবানী রায়কে পুরো মণ্ডপে খোঁজে, কিন্তু কোথাও পায় না। অতঃপর তারা দুজনে বাড়ি চলে আসে আর এসে দেখে রায় বাড়িতে নিজের রুমে বসে আছে। এবার রূপম সে রায়কে জিজ্ঞেস করে, এই রাই, কি হয়েছে রে তোর? তুই ওই মণ্ডপ থেকে ওভাবে আমাদের কিছু না বলে বাড়ি চলে আসলি কেন? তুই জানিস আমরা কত চিন্তা করছিলাম সবাই। এদিকে রূপম আর শিবানীকে একসাথে আসতে দেখে রাগে রায়ের শরীর চলে যাচ্ছিল, কিন্তু এই রাগ সে রূপমকে বুঝতে না দিয়ে নিজেকে কিছুটা স্বাভাবিক করে বলল, আরে ও কিছু না, হঠাৎ করে আমার শরীরটা একটু খারাপ লাগছিল, তাই আর তোদের জন্য অপেক্ষা না করে হুট করে এভাবে চলে এসেছিলাম, সরি রে। এবারে রায়ের শরীর খারাপের কথা শুনে শিবানী তার কাছে এসে চিন্তিত মুখে জিজ্ঞাসা করল, এই দিদি ভাই, কি হয়েছে তোর? শরীর কি খুব খারাপ লাগছে? মা বাবাকে ডাকবো? এমনিতেই রায় রেগেছিল, তারপর শিবানীর কথাগুলো আর সহ্য করতে না পেরে রায় বেশ একটু রাগী কণ্ঠে উত্তর দিল, ও শিবানী, প্লিজ তুই এখন এখান থেকে যা। শিবানীর বেশ খারাপ লাগলো আর সে মুখ ভার করে দিদির রুম থেকে বেরিয়ে গেল। এদিকে শিবানীকে এভাবে চলে যেতে দেখে রূপমের বেশ খারাপ লাগলো। সে রায়কে বলল, আচ্ছা রাই, তুই তাহলে একটু বিশ্রাম কর, পরে কথা হবে। এই বলে সেও শিবানীর পিছু পিছু রুম থেকে বেরিয়ে গেল। এদিকে রায় এসব দেখে নিজেকে আর ঠিক রাখতে পারছিল না। সে এমনিতেই শিবানীকে পছন্দ করত না, আর এখন সে ভাবল শিবানীর জন্যই তার রূপম তার থেকে দূরে সরে যাচ্ছে। আর এবার রায় মনে মনে ভাবতে লাগলো এই শিবানীর কিছু তো একটা করতেই হবে। এভাবেই ষষ্ঠীর দিন কেটে গেল। সপ্তমীর দিন এলো। সপ্তমীর দিনেই মা মণ্ডপে পূজিত হন। মায়ের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। ভবানীপুরের লোকেদের মতে এই দিনে নাকি মায়ের কাছে যদি কেউ শুদ্ধ মনে কিছু চায়
তাহলে মা তাকে খালি হাতে ফেরায় না। ষষ্ঠীর দিন রাতের বেলা শিবানীর সাথে কথা বলার সময় শিবানী রূপমকে বলে, কাল তো সপ্তমী, কাল আমি প্রতিবারের মতোই অনেক সকালে যাব মণ্ডপে। কেন, কালকে কি এখানে বিশেষ কিছু হয় নাকি? হ্যাঁ, কালকে মায়ের কাছে শুদ্ধ মনে যা চাওয়া হয় মা তাকে তাই দেন। এভাবেই রূপম আর শিবানীর মধ্যে আরও অনেক কথা হয়। এভাবে কথা প্রসঙ্গে রূপম শিবানীকে বলে কাল সকালে মণ্ডপে যাওয়ার সময় শিবানী যেন রূপমকে ডেকে তার সাথে নিয়ে যায়। যথারীতি পরের দিন সকালে রূপম শিবানীর সাথে খুব সকালে মণ্ডপে চলে আসে। আর একটু বেলার দিকে রায় রূপমের রুমে রূপমকে ডাকতে গিয়ে আর পায় না। উপরন্তু রায় রূপমের খাটের ওপর ছোট্ট একটা চিরকুট পায়, যেখানে লেখা ছিল, আমি শিবানীর সাথে মণ্ডপে চলে গেলাম। তুই কালকে অসুস্থ ছিলিস বলে তোকে আর এত সকালে ঘুম থেকে ডাকলাম না। তুই তোর সময় মতো মণ্ডপে চলে আসিস। এটা দেখে রায়ের রাগ যেন সপ্তমে উঠে যায়। রায় রাগে ফুঁসতে ফুঁসতে মণ্ডপের দিকে রওনা দেয়। কিন্তু রায় তো জানতো না যে আজ তার জন্য মণ্ডপে আরো বড় চমক অপেক্ষা করছিল। মণ্ডপে পৌঁছে রায় দেখে তার পরিবারের সবাই সেখানে চলে গিয়েছে। রূপম ও শিবানীও সেখানে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে। মায়ের প্রাণ প্রতিষ্ঠার সময়ও হয়ে এসেছে। তাই রায় মনে মনে অনেক রেগে থাকলেও সবার সামনে রাগ প্রকাশ না করে মায়ের পুজোর দিকে মন দিল। সেদিন পুজোর সময় রায় মায়ের কাছে বলল, মাগো, এই শিবানীর কোনো একটা ব্যবস্থা করো। শিবানীকে আমার আর রূপমের মাঝখান থেকে সরিয়ে দাও মা। মাগো, সকলের মঙ্গল করো মা। আর রূপম সেদিন মায়ের কাছ থেকে শিবানীকে চেয়ে নিল। মা সেদিন আর কারোর প্রার্থনা শুনেছিলেন কিনা জানি না, কিন্তু মা রূপমের শুদ্ধ মনের এই প্রার্থনা সেদিন কোনোভাবেই ফেরাতে পারেনি। শিবানী সেদিন সবার প্রার্থনার পর সন্ধ্যের পুজোর জন্য মায়ের বরণডালা গোছাচ্ছিল, কিন্তু মায়ের সিঁদুরের কৌটোটা কোথাও খুঁজে পাচ্ছিল না। শিবানীর থেকে একটু দূরেই দাঁড়িয়েছিল রূপম। সে মুগ্ধ চোখে শিবানীকে দেখছিল। হঠাৎ সে লক্ষ্য করল শিবানী কি যেন খুঁজছে। তাই সে শিবানীর কাছে গিয়ে জিজ্ঞেস করল, শিবানী, বলছি কিছু লাগবে তোমার? আমি সাহায্য করব কিছু? দেখো না রূপমদা, আমি মায়ের পুজোর বরণডালা সাজাচ্ছিলাম, কিন্তু মায়ের সিঁদুর কৌটোটা না কোথাও খুঁজে পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা, তুমি বসো, আমি আমি খুঁজে দিচ্ছি। এদিক ওদিক একটু খোঁজার পরেই রূপম দেখতে পেল শিবানীর পেছনেই মায়ের সিঁদুরের কৌটোটা রাখা আছে। আরে এই তো, তোমার পেছনেই তো রাখা ছিল কৌটোটা। এই বলে রূপম শিবানীকে সিঁদুরের কৌটোটা দিতে চায়। আর তখনই ঘটে যায় এমন এক ঘটনা যার কথা কেউ হয়তো ভাবতেই পারেনি। রূপম শিবানীকে সিঁদুরের কৌটোটা দেওয়ার সময় রূপমের হাত ফসকে সিঁদুরের কৌটো থেকে কিছুটা সিঁদুর গিয়ে পড়ে শিবানীর মাথায়। শিবানী ও রূপম কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে বুঝবার চেষ্টা করে যে কি ঘটে গেল তাদের সাথে। এই দৃশ্য দেখে শিবানীর বাড়ির সবাই দৌড়ে তাদের কাছে চলে আসে। সবাই নীরব হয়ে তাদের দিকে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। অতঃপর পরিবেশের নিস্তব্ধতা কাটিয়ে শিবানীর দাদু অর্থাৎ জমিদার রুদ্রমঙ্গল মুখোপাধ্যায় প্রথম কথা বলতে শুরু করলেন। মায়ের মন্দিরে মায়ের ইচ্ছা ছাড়া কিচ্ছু হয় না, আর এ ঘটনার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, না হলে এমন ঘটনা ঘটতো না। মাই হয়তো চান যে রূপম ও শিবানী একসাথে থাকুক, তাই আজ হয়তো এমন একটা বড় ঘটনা ঘটে গেল কিছুক্ষণের মধ্যে। এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আমরা কেউ না,
আমরা এই বিয়েটা মেনে নিলেও রূপমা শিবানী যদি এই বিয়েটা মন থেকে মেনে নিতে না পারে তাহলে ওরা সারা জীবনেও সুখী হতে পারবে না। আর আমি চাই না আমাদের কোনো সিদ্ধান্তের জন্য আমার শিবানী দিদিভাইয়ের সারাটা জীবন কষ্টে কাটুক। আমি চাই না এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত ওদের ওপর চাপিয়ে দিতে। এই বিষয়টায় ওরা দুজনে যা সিদ্ধান্ত নেবে সেটাই শেষ সিদ্ধান্ত হবে। শিবানীর পরিবারে তার দাদুর কথাই শেষ কথা। তার দাদুর কথার উপর কেউ কখনো কথা বলেনি, আর এবারও এর ব্যতিক্রম ঘটল না। শিবানীর পরিবারের সবাই শিবানী আর রূপমকে জিজ্ঞেস করল যে তারা কি চায়, এ বিষয়ে তাদের সিদ্ধান্ত কি। প্রথমেই শিবানীর দাদু রূপমকে জিজ্ঞেস করলেন, আচ্ছা রূপম দাদুভাই, তোমার কি মতামত এ বিষয়ে? তুমি কি চাও? দাদু, আমি এই বিয়েতে রাজি। আমার কোনো আপত্তি নেই এই বিয়েতে। যদিও ঘটনার আকস্মিকতায় সে প্রথমে একটু ঘাবড়েই গিয়েছিল, কারণ মা যে তার ইচ্ছাটা এইভাবে পূরণ করবে তা সেও বুঝতে পারেনি। কিন্তু শেষ পর্যন্ত শিবানীকে নিজের করে পাওয়াটাই তো তার ইচ্ছা ছিল, তাই সে আর অমত করল না এই বিয়েতে। সাদরে বিষয়টাকে গ্রহণ করল। আচ্ছা দাদু ভাই, তুমি একটু আমার সাথে এসো তো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আর আমি মনে করি তোমাদের বিয়ের আগেই তোমার এই কথাগুলো জানা প্রয়োজন। এরপর শিবানীর দাদু রূপমকে তার সাথে বাইরে নিয়ে গেল এবং কিভাবে তারা ছোটবেলায় শিবানীকে পেয়েছিল তার সব ঘটনা খুলে বলল। তারপর দাদু জানতে চাইল, দাদু ভাই, এই কথাগুলো জানার পরেও কি তুমি শিবানীকে বিয়ে করতে প্রস্তুত? তুমি যদি এগুলো শোনার পরেও মন থেকে এ বিয়েতে রাজি থাকো তাহলেই এই বিয়ে হবে। আমরা শিবানীকে নিজেদের বংশের মেয়ের মতো করেই বড় করেছি আর ভালোবাসি, তাই আমি চাই না আমার শিবানী দিদিভাইকে কেউ দয়া করে বিয়ে করুক। এবার তুমি তোমার সিদ্ধান্তের জন্য। শিবানী যে এ বাড়ির মেয়ে নয়, এটা শুনে রূপম প্রথমে বেশ একটু অবাকই হয়, কারণ এ বাড়িতে আসার পর থেকে এক মুহূর্তের জন্যও তার মনে হয়নি যে শিবানী এ বাড়ির মেয়ে নয়। এরপর নিজেকে স্বাভাবিক করে রূপম বলতে শুরু করে, দাদু, আমি এখনও শিবানীকে বিয়ে করতে প্রস্তুত, কিন্তু আমি এই বিয়েটা করে শিবানীর ওপর কোনো দয়া করছি না। এখানে আসার পর থেকে আস্তে আস্তে আমিও শিবানীকে একটু একটু করে ভালোবাসতে শুরু করি আর কি। হ্যাঁ, এটা হয়তো সত্যি যে আমি এত তাড়াতাড়ি শিবানীকে ভালো লাগার কথাটা বা বিয়ের কথাটাও জানাতাম না আপনাদের। আরও কিছুদিন শিবানীকে আরও একটু চিনে জেনে তারপর হয়তো আপনাদের জানাতাম। কিন্তু এখন যখন মা ভবানী এভাবেই আমাদের বিয়েটা দিতে চাইছেন, তখন আমি আর অমত করব না কোনো রকম। আমি ওর নাম বংশ এগুলো না জেনেই ওকে ভালোবাসতে শুরু করেছি, তাই ও এই বংশের মেয়ে না হলেও আমার কিছু এসে যায় না। আমি শিবানীকে বিয়ে করতে প্রস্তুত। রূপমের কথাগুলো শুনে শিবানীর দাদুর চোখে জল চলে আসে। তিনি চোখের জল মুছে খুশি মনে রূপমকে নিয়ে মণ্ডপে ফিরে আসে। ফিরে এসে দাদু সবাইকে জানান যে রূপম এ বিয়েতে রাজি। এবার শিবানীর দাদু শিবানীর কাছে জিজ্ঞেস করে, দিদিভাই, এই বিষয়ে তোমার মত কি? তুমি কি রূপম দাদুভাইকে বিয়ে করতে রাজি আছো? পরিবারের সবার মতোই শিবানীও কখনো তার দাদুর কথার উপর কথা বলেনি। আর যেখানে মা ভবানী স্বয়ং তার সাথে রূপমের বিয়ে দিতে চান, সেখানে সেই এই বিয়েতে অমত করার কে? পরিবারের সবার সিদ্ধান্তই আমার কাছে শেষ কথা। তোমরা সবাই যদি এই বিয়েতে রাজি থাকো তাহলে আমিও এই বিয়েতে রাজি আছি। সবাই বুঝতে পারে এ বিয়েতে শিবানীর সম্মতি আছে, তাই সবাই আর সময় নষ্ট না করে খুশি মনে মা ভবানীর সিদ্ধান্তকে মাথা পেতে গ্রহণ করে এবং বিয়ের আয়োজনে লেগে যায়। কিন্তু এত খুশির আড়ালে একজন যে রাগে দুঃখে ফেটে পড়ে চরম। কিছু করার প্রস্তুতি নিচ্ছিল তো কেউ ঘুণাক্ষরেও আঁচ করতে পারেনি। হ্যাঁ, আর সে হলো রায়।
রায় রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে বাড়ি ফিরে আসে, কারণ আর যাই হোক চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এ বিয়ে দেখা তার পক্ষে সম্ভব নয়। রায় বাড়িতে এসে সোজা তার রুমে এসে দরজা লাগিয়ে দেয়। এরপর সে রাগে দুঃখে ক্ষোভে চিৎকার করতে থাকে এবং তার হাতের সামনে যা পায় তাই ভাঙতে শুরু করে। রায় বলতে থাকে, মা ভবানী, আমার কি দোষ ছিল যে তোমার কাছে এতবার করে রূপমকে চাইবার পরেও তুমি আমার রূপমকে আমার হতে দিলে না? সেই ছোট্টবেলায় শিবানী আমাদের বাড়ি আসার পর থেকে আমার সব কিছু ভাগ হতে শুরু করলো। আমি অনেক সহ্য করেছি আর মুখ বুজে সব মেনেও নিয়েছি, কিন্তু আজ শিবানী যা করলো তা আমি কখনোই মানতে পারবো না। উফ উফ, আমি আর সহ্য করতে পারছি না এসব। এটা বলেই রায় তার সমস্ত বই মেঝেতে ছুঁড়ে ফেলে দেয়। হঠাৎ সে খেয়াল করে তার পায়ের কাছে বেশ পুরনো একটা বই পড়ে রয়েছে, কিন্তু এই বইটা সে কবে কিনেছিল তা ওর মনে পড়ে না। পরে সে ভাবে হয়তো কখনো লাইব্রেরি থেকে বইটা এনেছিল, কিন্তু পড়া হয়নি। এসব ভাবতে ভাবতেই রায় বইটা হাতে তুলে নেয়। সে দেখতে পায় বইটার উপরে বেশ বড় বড় লাল হরফে লেখা আছে পিশাচ সাধনা। সে বেশ অবাক হয়ে বইটা খুলে পড়তে শুরু করে। বইটার 2-1 পৃষ্ঠা পড়ার পরেই রায় বুঝতে পারে বইতে লেখা কথাগুলো যদি সত্যিই হয়, তবে এই মুহূর্তে ঠিক এমন একটা বই তার দরকার, কারণ বইটাই লেখা ছিল, এখানে বর্ণিত বিধিগুলো যথাযথভাবে পালন করা হলে রক্তপিশাচ নামে এক পিশাচ জেগে উঠবে, আর যে ওই পিশাচকে জাগাবে সেই পিশাচ ওই ব্যক্তির সকল মনস্কামনা পূর্ণ করবে। পরিবর্তে পিশাচকে টাটকা বলি উৎসর্গ করতে হবে প্রতি রাতে। কিন্তু বইয়ের শেষে এটাও লেখা ছিল যে পিশাচ যদি কোনো কাজ করতে অসফল হয় বা এই বিধিগুলো যথাযথভাবে পালন না করে, তাহলে পিশাচ উক্ত ব্যক্তিরই হত্যা করবে। এতটা পড়ে রায় বলতে থাকে, আমি শিবানীকে আমার রাস্তা থেকে চিরতরে সরিয়ে আমার রূপমকে নিজের করে পাওয়ার জন্য এই পিশাচকে জাগাবো। তাতে যদি আমার মৃত্যু হয় হোক, কিন্তু আমি আমার রূপমকে পাওয়ার একটা শেষ চেষ্টা করবই। এটা বলে রায় সন্ধ্যার জন্য অপেক্ষা করতে থাকে, কারণ বই অনুসারে সন্ধ্যার সময়ই এই পিশাচকে জাগানোর উপযুক্ত সময়। অপরদিকে আজ সন্ধ্যের লগ্নেই রূপম ও শিবানীর বিয়ের সময় ঠিক হয়েছে। একদিকে শিবানী নববধূর বেশে তৈরি হতে থাকে, অপরদিকে রক্তাম্বর পরিধান করে শিবানীকে চিরতরে নিজের রাস্তা থেকে সরানোর জন্য তৈরি হয় রায়। এভাবেই সবার অপেক্ষার অবসান ঘটিয়ে ভবানীপুরের বুকে সন্ধ্যা নামে। যথাসময়ে মা ভবানীর মন্দিরের মায়ের সামনে রূপম ও শিবানীর বিয়ে শুরু হয়। অপরদিকে জমিদার বাড়ির গুপ্ত কুঠুরিতে সবার অলক্ষ্যে রায় মেতে ওঠে সেই অতি ভয়ানক রক্ত পিশাচক জাগিয়ে তোলার সাধনায়। বইয়ের লেখা পদ্ধতি অনুসারে রায় মাটি দিয়ে রক্ত পিশাচের মূর্তি তৈরি করে, আর মূর্তি তৈরির সময় নিজের হাত কেটে 1 ফোঁটা রক্ত সে ওই মাটির তালে ফেলে মূর্তি তৈরি করে। এরপর বইয়ে লেখা পদ্ধতি অনুসারে রায় ওই মূর্তির সামনে যজ্ঞে বসে। এবার একটি নির্দিষ্ট সময় পর রায় রক্ত পিশাচের উদ্দেশ্যে তার প্রথম বলি হিসাবে একটা ছাগলের বলি দেবে বলে ঠিক করে। যথারীতি সে একটি ছাগল হাড়ি কাঠের সাথে আটকে একটা বড় রামদা দিয়ে ছাগলটির ঘাড়ের বরাবর কোপ দেয়, আর সাথে সাথে ধর থেকে ছাগলটির গলা আলাদা হয়ে
ফিনকি দিয়ে টাটকা রক্ত বের হতে শুরু করে। সারা ঘরময় সেই রক্ত ছড়িয়ে পড়তে শুরু করে। রাই এবার সেই রক্ত থেকে কিছুটা রক্ত একটি পাত্রে সংগ্রহ করে, আর ওই রক্ত দিয়ে রক্ত পিশাচের মূর্তিকে স্নান করায়। এবার বলি দেওয়া ছাগলটির মাথা রক্ত পিশাচের উদ্দেশ্যে উৎসর্গ করে। অন্যদিকে বাইরে হঠাৎই প্রবল বেগে ঝড় শুরু হয়েছে, আর এই ঝড়ের মধ্যেই শিবানী ও রূপমের বিয়ে চলতে থাকে। এরপর আসে সেই মহেন্দ্রক্ষণ, অর্থাৎ সিঁদুর দানের সময়। পুরোহিত মশাইয়ের নির্দেশ মতো রূপম শিবানীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়। অপরদিকে একই সময় রায় ও রক্ত পিশাচকে আহ্বানের জন্য যজ্ঞের আগুনে শেষ আহুতি হিসেবে নিজের হাত কেটে রক্তের আহুতি দেয়। বাইরে হঠাৎই ঝড়ের তাণ্ডব যেন আরো বেড়ে যায়, আর এক বিকট হুঙ্কারের শব্দে গোটা জমিদার বাড়ি কেঁপে ওঠে। রায়ের আর বুঝতে বাকি থাকে না যে তার অপেক্ষার অবসান ঘটিয়ে জেগে উঠেছে সেই মহারক্ত পিশাচ। হঠাৎই সারা গ্রাম একসাথে অন্ধকার হয়ে যায়। রায় যে কুঠুরিতে বসে সাধনা করছিল সেই কুঠিরও অন্ধকার হয়ে যায়। সেখানে তখন আলোর উৎস বলতে অবশিষ্ট থাকে প্রায় নিভে যাওয়া যজ্ঞের আগুন। আর সেই নিভু নিভু আলোতেই রায় দেখতে পায় এক ভয়ালো দর্শন দানবীয় এক মূর্তি তার সামনে দাঁড়িয়ে আছে। সেই মূর্তির মুখ থেকে বেরিয়ে আসছে এক জান্তব গুঙ্গো শব্দ। এবার সেই মূর্তি এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে কি যেন একটু দেখে নিল, তারপর একটা বিকট গর্জন করতে করতে রায়ের উদ্দেশ্যে বলতে লাগলো, আমার ভোগ কোথায়? তাড়াতাড়ি তাড়াতাড়ি আমায় ভোগ দে, না হলে আমি তোকেই আমার ভোগ হিসেবে ছিঁড়ে খাবো। এটুকু বলেই মূর্তিটি রাগে ফুঁসতে ফুঁসতে সেই বিকট জান্তব শব্দে চিৎকার করতে লাগলো। এবার রায় আর দেরি না করে ভয়ে কাঁপতে কাঁপতে তার সাথে আনা দ্বিতীয় ছাগলটিকে সে পিশাচের সামনে এগিয়ে দিয়ে বলতে লাগলো, প্রভু, আজ আপনার ভোগ হিসেবে এইটুকুই জোগাড় করতে পেরেছি, এটাকেই ভোগ হিসেবে গ্রহণ করুন। রক্ত পিশাচ আর এক মুহূর্তও দেরি না করে সে ছাগলটাকে রায়ের হাত থেকে প্রায় ছিনিয়ে নিয়ে গেল, আর এক টানে ছাগলটির মাথা ধড় আলাদা করে দিল। তার রক্ত শুষে খেতে লাগলো। এসব চোখের সামনে দেখে ভয়ে রায়ের প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা, কিন্তু বহু কষ্টে রায় নিজেকে সামলে চোখ খুলে রাখার চেষ্টা করল। কারণ রায়ের লেখা ছিল চোখের সামনে যাই হয়ে যাক সাধকের অজ্ঞান হওয়া চলবে না। সাধক যদি অজ্ঞান হয়ে যায় তাহলে তার পরিণাম ভয়াবহ হবে। ইতিমধ্যে রক্ত পিশাচের ভোগ গ্রহণ শেষ হয়েছে। এবার সে আবার সেই জান্তব স্বরে রায়কে জিজ্ঞেস করলো, কেন ডেকেছিস আমাকে? আমাকে কি করতে হবে বল। এবার রায় মনে একটু সাহস এনে কাঁপা কাঁপা স্বরে বলতে শুরু করে, শিবানী নামে আমার এক বোন আছে। ছোট থেকেই সে আমার সব জিনিসের ভাগ নিয়ে এসছে। আমি সব কিছুই মেনে নিয়েছিলাম, কিন্তু আমি যাকে ভালোবাসি শিবানী এবার তাকেও আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমি আর সহ্য করতে পারছিলাম না। এবার শিবানীকে রাস্তা থেকে সরিয়ে ফেলার সময় হয়ে এসেছে। প্রভু, শিবানীকে আমার রাস্তা থেকে, আমার জীবন থেকে আজীবনের জন্য সরিয়ে রূপমকে আবার নিজের করে পেতে আমাকে সাহায্য করুন। আপনার এই উপাসকের ইচ্ছে আপনি পূরণ করুন প্রভু। এই তুচ্ছ কাজের জন্য তুই আমায় আহ্বান করেছিস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোর ইচ্ছে পূরণ হবে।
আমি নিজে তোর পথের কাঁটাকে সরিয়ে তোর ভালোবাসা তোর কাছে ফিরিয়ে দেব, কিন্তু কিন্তু তার জন্য প্রতিদিন প্রতিদিন তোকে একটা করে মানুষকে আমার ভোগ হিসেবে উৎসর্গ করতে হবে। কিন্তু তুই যদি আমার ভোগ জোগাড় করতে না পারিস, তবে সেদিন আমি তোকেই আমার ভোগ হিসেবে ছিঁড়ে খাবো। পিশাচের কথা শুনে রায়ের মুখে একটু ভয় আর চিন্তার ছাপ দেখা দেয়। অন্যদিকে এই প্রবল দুর্যোগের মধ্যে দিয়ে রূপম আর শিবানীর বিয়ে সুসম্পন্ন হয়। বাড়ির সকলেই আজ অনেক খুশি, কিন্তু এত খুশির মধ্যেও শিবানী কেন যেন খুশি হতে পারছে না। তার মনের মধ্যে কেউ যেন বারবার বলে চলেছে, শিবানী, প্রস্তুত হও, কোনো বড় বিপদ আসতে চলেছে। রায় ওই দিনের মতো রক্ত পিশাচের ক্ষুধা নিবারণ করে সকলের বাড়ি ফেরার আগেই গুপ্ত কুঠুর থেকে বেরিয়ে এসেছিল। ঘরে এসে সে একা একা ভাবতে থাকে, এত নিষ্ঠুর তো সে ছিল না, কিভাবে সে এত নিষ্ঠুর হয়ে গেল। রায় মনে মনে বলতে থাকে, আমি কি রক্ত পিশাচকে জাগিয়ে কোনো কোনো বড় ভুল করে ফেললাম? না, এখন আর ভুল ঠিক ভেবে কোনো লাভ নেই, কারণ এখন এ পিশাচকে আটকানোর ক্ষমতা রায়ের নেই। রক্ত পিশাচ এখন তার কাজ শেষ করে তবেই শান্ত হবে। এবার রায়ের বাড়ির সকলেই আস্তে আস্তে বাড়ি ফিরতে শুরু করে, আর সবার শেষে রায়ের চোখের সামনে একসাথে বাড়ি ফেরে শিবানী ও রূপম। শিবানীকে নতুন বউয়ের বেশে রূপমের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে রায়ের রাগটা যেন আবার ফিরে আসে। তার চোখ দুটি যেন হঠাৎই লাল হয়ে যায়, আর রায় আবার মনে মনে বলতে থাকে, না, রক্ত পিশাচকে জাগিয়ে আমি কোনো ভুল করিনি। যত খুশি হওয়ার হয়ে নে শিবানী, তোর এই খুশি আর বেশিক্ষণের নয়। খুব শীঘ্রই তুই এ জগৎ ছাড়তে চলেছিস। আর রায়ের মুখে ফুটে উঠতে দেখা যায় এক ক্রূর হাসির রেখা। রায় ও রূপমকে যথারীতি বরণ করে ঘরে ঢোকানো হয় এবং তাদের দুজনকে জমিদার বাড়িতে থাকা মা ভবানীর মন্দিরে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছে রূপম ও শিবানী একসাথে মায়ের সামনে মাকে প্রণাম করতে থাকে। রূপম মনে মনে বলে, মা গো, আমি তোমার কাছে আমার ইচ্ছের কথা জানিয়েছিলাম, কিন্তু কিন্তু তুমি যে আমার ইচ্ছেটা এভাবে এত শীঘ্রই পূরণ করবে তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। মা গো, আশীর্বাদ করো আমায়। আমি আর শিবানী যেন সারা জীবন একে অপরের সাথে সুখে শান্তিতে কাটিয়ে দিতে পারি। মা, তোমার ইচ্ছা আমি মাথা পেতে মেনে নিয়ে এ বিয়েটা করেছি, কিন্তু মা, তোমার ইচ্ছে সব করার পরেও আমার মন কেন এত অশান্ত লাগছে মা? তাহলে মা, সামনে কি কোনো বড় বিপদ আসতে চলেছে? যদি সত্যিই তেমন কিছু হয়, তাহলে প্রতিবারের মতো তুমি এই বিপদ থেকে আমাদের রক্ষা করো মা। এবার শিবানী আর রূপমকে বিশ্রামের জন্য শিবানীর ঘরে পাঠানো হয়। বাড়ির সকলেই আজ তাদের একসাথে থাকতে দেখে অনেক খুশি। শুধু খুশি হতে পারছিল না রায়। তাদের একসাথে এভাবে হাসি খুশি থাকতে দেখে রায়ের শরীর যেন রাগে ক্ষোভে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছিল, আর সে প্রহর গুনছিল কখন রক্ত পিশাচ তার কাজ শুরু করবে। এভাবেই সেদিন রাত কেটে সকাল হলো। সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু কেন যেন আজ গ্রামটা একটু বেশি নীরব। মানুষের মাঝে ব্যস্ততা থাকলেও তা যেন অন্য যে কোনো সাধারণ দিনের তুলনায় অনেক কম। বছরের অন্য সময় হলেও না হয় এই বিষয়টাকে মেনে নেওয়া যেত, কিন্তু দুর্গাপুজোর সপ্তমীর দিন এমন অবস্থা যেন
মেনে নেওয়া যায় না। পুরো গ্রাম যেন ঝিম ধরে আছে। আর গ্রামের এই পরিবর্তনটা অন্য সবার মতো রায়েরও চোখে পড়ল। তার আর বুঝতে বাকি রইল না এসব কিছুই রক্ত পিশাচের আগমনের ফল। সকলের এই অদ্ভুত অবস্থা হলেও রায় কিন্তু আজ ভীষণ ব্যস্ত, কারণ তাকে তো তার প্রভুর জন্য ভোগের বন্দোবস্ত করতে হবে। আর তাও যে কোনো ভোগ নয়, টাটকা তাজা একটা মানুষের ভোগ দিতে হবে তাকে। রায় এবার তার খুব বিশ্বস্ত কিছু লেঠেলদের সাহায্যে গ্রামের একটি কিশোর বয়সী ছেলেকে ধরে নিয়ে আসে। রায় পরে তার লেঠেলদের মুখে শোনে ছেলেটি নাকি মাঠে খেলা করছিল, আর ঠিক তখনই রায়ের লেঠেলরা তাকে একা পেয়ে পেছন থেকে মাথায় আঘাত করে। ছেলেটি নিমেষেই মাঠে লুটিয়ে পড়ে। তারপর লেঠেলরা ছেলেটিকে ধরে নিয়ে আসে রায়ের কাছে। ছেলেটাকে দেখে রায়ের প্রথমে একটু মায়া লাগলেও পরবর্তীতে আগের রাতের তার প্রভুর বলা কথাগুলো মনে পড়তেই তার মন থেকে সব মায়া মুছে যায়। রায় এবার সবার চোখের আড়ালে ছেলেটিকে নিয়ে সেই গুপ্ত কুঠরিতে বেঁধে রেখে আসে। এভাবেই আস্তে আস্তে ভবানীপুরের বুকে সন্ধ্যা নামে। মা ভবানীর মন্দিরে মায়ের সন্ধ্যা আরতির সময় হয়, তাই গোটা গ্রামের মানুষ একসাথে জড়ো হয় মা ভবানী মন্দিরের প্রাঙ্গণে। সেদিন সকালে সন্দেহের দৃষ্টি এড়াতে রায়ও আসে মায়ের মন্দিরে, কিন্তু সে মন্দিরের সিঁড়িতে পা রাখার সাথে সাথেই তার মনে হয় মন্দিরের সিঁড়ি গনগনে আগুনের মতো গরম। গরমে জ্বলে যেতে থাকে রায়ের পা, যেন কেউ তার পায়ের নিচে আগুন ধরিয়ে দিয়েছে। এবার সে হঠাৎই এক ঝটকায় মন্দিরের নিচে গিয়ে পড়ে। সে অনুভব করে কোনো এক শক্তি যেন তাকে ধাক্কা দিয়ে মন্দির থেকে ফেলে দিল। রায়ের আর বুঝতে বাকি থাকে না যে গত রাতে পিশাচকে আহ্বানের পরেই সে অপবিত্র হয়েছে এবং মন্দিরে প্রবেশের সমস্ত যোগ্যতা সে হারিয়েছে। যাই হোক, রায় এবার সেখান থেকে বাড়ি ফিরে আসে। রায় এবার আগের রাতের মতো রক্তাম্বর পরিধান করে সেই গুপ্ত কুঠরিতে গিয়ে প্রবেশ করে। এবার সে রক্ত পিশাচের উদ্দেশ্যে বলতে থাকে, প্রভু, কোথায় আপনি? আপনার ভৃত্য আপনাকে ডাকছে, দয়া করে দেখা দিন। এবার সেই আগের দিনের মতোই ঘরটা একটা জান্তব গোগো শব্দে ভরে ওঠে, আর রায়ের নাকে এসে ধাক্কা মারে এক বিকট পচা গন্ধ। রায় দেখতে পায় তার সামনে আস্তে আস্তে এক ভয়ালো মূর্তি প্রকট হচ্ছে। রায় বুঝতে পারে রক্ত পিশাচ এসে গিয়েছে। এবার আস্তে আস্তে সেই ভয়ালো মূর্তি তীব্র জান্তব গর্জন করে বলতে থাকে, কোথায় আমার ভোগ? কোথায় আমার ভোগ দে, না হলে আমি কিন্তু তোকে আমার শিকার বানিয়ে নেব। রায় ভয় পেয়ে দ্রুত উঠে তার থেকে একটু দূরে হাত পা বেঁধে ফেলে রাখা ছেলেটিকে টানতে টানতে তার প্রভুর সামনে নিয়ে গিয়ে বলে, এই যে প্রভু, আপনার কথা মতোই আপনার ভোগের ব্যবস্থা করেছি। পিশাচ এবার আর দেরি না করে ছেলেটিকে নিজের কাছে নিয়ে গিয়ে এক টানে তার থর থেকে মাথাটা আলাদা করে ফেলে, আর তার শরীর থেকে সব রক্ত শুষে নিতে থাকে, আর ছেলেটির মাথাটা ঘরের মেঝেতে ছুঁড়ে ফেলে দেয়। রায় দেখতে থাকে একটু আগের জীবন্ত ছেলেটা এখন মৃত। তার প্রাণহীন মাথাটা এখন রায়ের সামনে এসে পড়ে রয়েছে, আর অদূরেই এক ভয়ালো দর্শন পিশাচ তার দেহ থেকে ছিঁড়ে খুবলে কাঁচা মাংস খাচ্ছে এক অনাবিল আনন্দে। এসব দেখে রায়ের গাটা মুহূর্তেই গুলিয়ে ওঠে।
সে অনেক কষ্টে নিজেকে সামলাতে থাকে আর মনে মনে ভাবতে থাকে আর কিছুদিনের মধ্যেই শিবানীও ঠিক একই অবস্থা হবে। আর এসব ভাবতে ভাবতেই রায়ের মন ভরে ওঠে এক পৈশাচিক আনন্দে। ইতিমধ্যেই রক্তপিশাচের ক্ষুধা নিবারণ হয়। এবার পরম তৃপ্তিতে মাংসের শেষ অংশটুকু চিবোতে চিবোতে রক্তপিশাচ সেই জান্তব গড় গড় শব্দে বলতে থাকে, অনেক দিন পর টাটকা মানুষের মাংস খেয়ে মনটা তৃপ্ত হলো। প্রভু, আমি তো আপনার কথা মতো যথাযথ ভোগের ব্যবস্থা করেছি, কিন্তু আমার মনোবাসনা কবে পূরণ হবে প্রভু? হবে হবে, তোর মনোবাসনা পূরণ হবে। আর আর রাত থেকেই তুই তার প্রমাণ পাবি। রায়ের মুখেও এবার হাসির রেখা দেখা দেয়। রায় সব কাজ শেষ করে সকলের বাড়ি ফেরার আগে গুপ্ত কুঠিরি থেকে নিজের রুমে ফিরে আসে। যথারীতি বাড়ির সকলেও আস্তে আস্তে বাড়িতে ফিরে আসে। এভাবে রাতের খাবারের সময় চলে আসে। বাড়ির সকলে একসাথে খেতে বসে, কিন্তু রূপম আসেনি এখনো। তাই শিবানীর মা বিনোদিনী দেবী শিবানীকে জিজ্ঞেস করেন, এই শিবানী, রূপম কোথায় রে? এখনো খেতে এলো না কেন? শরীর ঠিক আছে তোর? হ্যাঁ মা, শরীর তো দেখলাম ঠিকই আছে, কিন্তু এখনো খেতে এলো না কেন বুঝলাম না। আচ্ছা দাঁড়াও মা, আমি দেখে আসছি। এই বলে শিবানী যখনই খাওয়া ছেড়ে উঠতে গেল তখনই রূপম হাজির হলো। শিবানী রূপমের বসার জন্য তার পাশের জায়গাটা ফাঁকাই রেখেছিল, কিন্তু রূপম সেখানে না বসে সকলকে এক প্রকার অবাকই করে দিয়ে রায়ের পাশের জায়গাটাই বসলো। বসতে বসতে রূপম বলতে লাগলো, ওই একটু আকাশ দেখছিলাম, তাই খেতে আসতে আজ একটু দেরি হয়ে গেল। রূপমের এমন আচরণের কারণ কেউই বুঝতে পারল না। তার এমন আচরণে সকলে বেশ একটু অবাক হলেও মুখে কিছুই বলল না। কিন্তু রূপমের এমন আচরণের কারণ আর কেউ বুঝতে না পারলেও রায় ঠিকই বুঝতে পারল। রায় বুঝতে পারল রক্তপিশাচ তার কথা মতো কাজ শুরু করে দিয়েছে। এভাবেই খাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। রূপম ও শিবানীও তাদের রুমে গেল, কিন্তু আজ যেন রূপমকে একটু অন্যরকম লাগছে শিবানীর। কারণ অন্যদিন রূপম খাওয়া দাওয়ার পর রুমে এসে শিবানীর সাথে বেশ কিছুক্ষণ গল্প করে, বিভিন্ন কিছু জিজ্ঞেস করে শিবানীকে, কিন্তু আজ তার কিছুই হলো না। উপরন্তু শিবানীকে অবাক করে দিয়ে রূপম খাটে উঠে শিবানীর উল্টো দিকে মুখ করে শুয়ে পড়ল। রূপমের এমন আচরণে এবার শিবানী বেশ অবাক হয়েই জিজ্ঞাসা করল, কি গো, তোমার শরীর ঠিক আছে তো? তুমি আজ একটা কথাও বললে না যে আমার সাথে, আবার উল্টো দিকে মুখ করে শুয়েও পড়লে, বিষয় কি? কিন্তু শিবানীর বলা কথাগুলো যে আদেও রূপমের কানে পৌঁছেছে বলে মনে হলো না, কারণ সে একটা কথারও উত্তর দিল না। উপরন্তু রূপমকে দেখে মনে হচ্ছিল ও যেন কোনো ঘোরের মধ্যে বিভোর হয়ে রয়েছে। কি গো, সে কখন থেকে তোমার সাথে বকবক করে যাচ্ছি, কিন্তু তুমি তো আমার একটা কথারও উত্তর দিলে না। বেশ মন খারাপ করেই বলে শিবানী। শিবানীর কথায় হঠাৎই যেন বেশ রেগে যায় রূপম। বেশ একটু ঝাঁঝালো কণ্ঠেই সে উত্তর দেয়, কেন রোজ তোমার সাথে কথা বলতে হবে তার কি কোনো মানে আছে নাকি? আমার ভালো লাগছে না কথা বলতে, তাই বলিনি। এই একটুকুই শান্তি তো শুতেও দেবে না নাকি তুমি আমাকে? অদ্ভুত তো। শিবানীর বেশ খারাপ লাগে রূপমের কথায়। চোখের কোণ বেয়ে হয়তো দুফোঁটা জলও গড়িয়ে পড়ে। প্রায় কাঁদো কাঁদো কণ্ঠেই সে বলে, আমি তো এমনি
জিজ্ঞেস করেছিলাম যে কথা বলছো না কেন, এতে তুমি এতটা রাগ করবে জানলে আমি বলতাম না। এবার রূপমের যেন সহ্যের বাঁধ ভেঙে গেল। সে এক প্রকার চেঁচিয়ে বলতে লাগলো, না, তুমি হয়তো চাওই না যে আজ আমি এই ঘরে থাকি, তাই জন্যই সেই তখন থেকে আমাকে জ্বালিয়ে যাচ্ছ তুমি। আচ্ছা, তোমার ঘরেই তুমিই থাকো, আমি বাইরে যাচ্ছি। এই বলে রূপম রাগ করে ঘর থেকে বেরিয়ে বাইরের দিকে চলে গেল। রায় দরজার পাশ থেকে এসব দেখছিল। রূপমের হঠাৎ এমন চেঁচামেচি শুনে নিজের রুম থেকে বেরিয়ে এসেছিল রায়। তারপর শিবানীর ঘরে কি ঘটছে শোনার জন্য শিবানীর ঘরের দরজায় কান পেতে শুনছিল রায়। একটু পরেই সমস্ত ঘটনাটা বুঝতে পেরে রায়ের মনটা আনন্দে ভরে ওঠে। আবার রূপম শিবানীর রুম থেকে বের হওয়ার আগেই সেখান থেকে সরে যায় রায়। রূপম এবার আবার ছাদে গিয়ে দাঁড়ায় খোলা আকাশের নিচে। শিবানীর সাথে করা একটু আগের ব্যবহারে তার নিজের এবার একটু খারাপ লাগতে শুরু করে। রূপম ভাবতে থাকে সে কেনই বা হঠাৎই এত রেগে গেল, আর কেনই বা শিবানীর ওপর অকারণে চেঁচালো। সত্যিই তো শিবানীর তো কোনো দোষ ছিল না, সে তো স্বাভাবিকভাবেই তার সাথে কথা বলছিল। তাহলে হঠাৎই কেন এত রেগে গেল রূপম? এসবই ভাবতে থাকে সে। এবার রূপম তার পিঠে কার যেন হাতের স্পর্শ অনুভব করল। পিছন ফিরে তাকাতেই সে দেখল রায় কখন যেন তার পেছনে এসে দাঁড়িয়েছে। কি রে, কি হয়েছে তোর? তোকে দেখলাম এত রাতে ছাদের দিকে আসতে, তাই কি হয়েছে জানার জন্য আমিও ছাদে চলে এলাম। জানি না রে কি হয়েছে আমার, হঠাৎই আমি শিবানীর ওপর রেগে গেলাম কেন সত্যি বুঝতে পারলাম না। রূপমের শিবানীর জন্য খারাপ লাগছে দেখে রায় এবার রেগে গেল, কিন্তু নিজের রাগ নিয়ন্ত্রণ করে রায় জবাব দিল, আরে নিশ্চয়ই শিবানীর কোনো ভুল ছিল, না হলে তুই বা শুধু শুধু রেগে যাবি কেন? শিবানী ছোটবেলা থেকেই এমন। ও ছোটবেলা থেকেই আমি যেগুলো অপছন্দ করতাম সেইগুলোই বেশি করে করত। আজও হয়তো ও তেমন কিছুই করেছে, আর তাই তুইও আজ রেগে গিয়েছিস। কই, শিবানীকে তো কখনো তোর অপছন্দের কিছু করতে দেখিনি, আর আর আজও ওর কোনো দোষ ছিল না রে। আমি শুধু শুধু ওর ওপর হঠাৎ করে রেগে গেলাম, কিন্তু কেন রাখলাম সেটাই বুঝতে পারছি না। না না, শিবানীর কাছে আমাকে আজকের ব্যবহারের জন্য ক্ষমা চাইতেই হবে। আচ্ছা তুই 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 থাক এখানে, আমি শিবানীর কাছে গেলাম। এটুকু বলেই এক প্রকার হন্তদন্ত হয়েই ছাদ থেকে নিচে চলে গেল রূপম। রায়কে কিছু বলবার সুযোগ পর্যন্ত দিল না। রায় আবার রাগে গজগজ করতে করতে ভাবতে থাকে, এমনটা তো হওয়ার কথা ছিল না। এদিকে রূপম নিজের ভুল বুঝতে পেরে শিবানীর কাছে যায় ক্ষমা চাইতে। শিবানীর ঘরের সামনে আসতেই রূপম বুঝতে পারে যে শিবানী ঘরে একলা বসে কাঁদছে। রূপমের বেশ খারাপ লাগে। এবার সে শিবানীর ঘরে ঢুকে শিবানীর মাথায় আলতো করে হাত রাখে। শিবানী এমন হঠাৎ করে স্পর্শ পেয়ে মুখ তুলে দেখে রূপম দাঁড়িয়ে আছে। রূপমকে দেখে কাঁদতে কাঁদতে শিবানীর চোখ লাল হয়ে গিয়েছে এবং তখনও সে কেঁদেই চলেছে। এবার রূপম আলতো হাতে শিবানীর চোখের জল মোছাতে মোছাতে বলে, শিবানী, আমাকে আমাকে ক্ষমা করে দাও তুমি। আমি আমি নিজেও জানি না যে তখন কেনই বা ওইভাবে হঠাৎ রেগে গেলাম তোমার ওপর, আর কেনই বা তোমার ওপর চেঁচিয়ে উঠলাম। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আরে তোমাকে ক্ষমা চাইতে হবে না। আমি জানি তুমি হয়তো তখন কোনো কিছু নিয়ে বিরক্ত ছিলে, তাই হয়তো ওভাবে কথা বলে ফেলেছ। আমারই ঠিক হয়নি, তুমি উত্তর দিচ্ছ না দেখেও আমি তোমাকে বিরক্ত করছিলাম। না শিবানী, তোমার আসলেই কোনো দোষ ছিল না। আসলে কি জানো তো, আমি নিজেই যেন নিজের মধ্যে ছিলাম না।
আমি যা করেছি তা কিন্তু ইচ্ছাকৃতভাবে করিনি। আমি 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 জানি যে আমার কথাগুলো হয়তো অসামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে, কিন্তু কিন্তু বিশ্বাস করো, এগুলো সব সত্যি। হ্যাঁ, আমি তোমার কথা পুরোপুরি বিশ্বাস করছি, কারণ তোমাকে দেখে আমারও স্বাভাবিক লাগেনি। শিবানী ও রূপম এভাবেই নিজেদের মধ্যেকার মান অভিমান মিটিয়ে আবার আগের মতো এক হয়ে যায়। কিন্তু তারা এটা জানতো না যে দরজার আড়াল থেকে কেউ তাদের উপর নজর রাখছে, আর হিংসায় রেগে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সে আর কেউ নয়, সে হলো রায়। রাগে গজগজ করতে করতে রায় তার ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। এভাবেই এক প্রকার ঝিম ধরা ভাবেই পরের দিনটাও কেটে যায়। ভবানীপুরের বুকে আবার সন্ধ্যা নেমে আসে। রায় আবারও তার বিশ্বস্ত লেঠেলদের সহায়তায় এক মাঝবয়সী লোককে ধরে নিয়ে আসে। আজ একটু আগে আগেই গুপ্ত কুঠুরিতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে বসেছিল রায়, যেন সন্ধে হলেই সে কুঠুরিতে যেতে পারে। যথা সময় সন্ধে হলো, আর রায়ও এক প্রকার হন্তদন্ত হয়েই ছুটে যায় কুঠুরিতে। এবার সে পূর্বের মতো তার প্রভুকে আহ্বান করে। আজ রায় জানে এরপর কি হতে চলেছে। ঠিক তাই হলো। কিছুক্ষণের মধ্যেই কুঠুরির বাতাস ভারী হয়ে উঠল এক বিকট আঁশটে গন্ধে, আর আগের দিনগুলোর মতোই শোনা গেল সেই জান্তব ঘর ঘর শব্দ। আর রক্তপিশাচ কিছু বলার পূর্বেই রায় তার জন্য আনা ভোগ পিশাচকে উৎসর্গ করল। রক্তপিশাচ এবার আর দেরি না করে প্রবল আক্রোশে এক টানে তার শিকারের ধর থেকে মাথাটা আলাদা করে ছুঁড়ে ফেলে দিল, আর পূর্বের মতোই পরম তৃপ্তিতে লোকটির শরীর থেকে তাজা মাংস খুবলে খুবলে খেতে লাগলো। কিন্তু এসব নিজের চোখের সামনে দেখেও রায় যেন আজ নির্বিকার। এসবের কিছুই যেন তার উপর আর কোনো প্রভাব ফেলছে না। রক্তপিশাচের খাওয়া শেষ হলে রায় অতি শান্ত কণ্ঠে তার প্রভুর উদ্দেশ্যে বলতে শুরু করে। প্রভু, গতকাল আমি আপনার কথা মতো অপেক্ষা করতে থাকি রূপম আর শিবানীর আলাদা হওয়ার। প্রথম দিকে রূপম শিবানীর মধ্যে একটু মনোমালিন্য দেখা দিলেও তা ছিল ক্ষণিকের জন্য। কিছু সময় পর আবার তারা এক হয়ে যায় আগের মতো। এমন তো হওয়ার কথা ছিল না, তবে এমন কেন হলো প্রভু? এখন আমার কাছে আমার পূর্ণ শক্তি নেই। আমি অমাবস্যা তিথিতে তোকে নিজের হাতে আমার উদ্দেশ্যে একটি নরবলি দিতে হবে। তারপর সেই বলির রক্তে আমাকে অভিষেক করাতে হবে। তবেই আমি আমার পূর্ণ শক্তি ফিরে পাব। ততদিন অবধি রূপমকে পূর্ণরূপে আমি বশীভূত করতে পারবো না, আর তুইও ততদিন পূর্ণরূপে রূপমকে নিজের করে পাবি না। সামনের অমাবস্যা পর্যন্ত তোকেই প্রতিদিন আমার ভোগের বন্দোবস্ত করতে হবে। অমাবস্যার পর আমি আমার পূর্ণ শক্তি ফিরে পাব। তখন আমি নিজেই আমার শিকার খুঁজে নিতে পারবো। এ পর্যন্ত বলে আস্তে আস্তে বাতাসে মিলিয়ে যেতে থাকে পিশাচ। এভাবেই একের পর এক দিন কাটতে থাকে। গ্রাম থেকে একের পর এক লোক উধাও হতে থাকে, আর যারা উধাও হয়ে যাচ্ছে তাদের আর কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। এবার গ্রামের মানুষেরা একত্রিত হয়ে জমিদার মশাইয়ের কাছে এসে সব ঘটনা খুলে বলে। গ্রামবাসীদের কথা শুনে গভীর ভাঁজ দেখা দেয় জমিদার প্রতাপের ললাটে। তিনি তার কিছু লেঠেলকে গ্রামে পাহারা বসানোর আদেশ দেয়, কিন্তু তাতেও বিশেষ কোনো লাভ হয় না। কারণ এত পাহারার মধ্যেও রায় ঠিকই
তার বিশ্বস্ত লেঠেলদের সহায়তায় কাউকে না কাউকে শিকার বানিয়েই ফেলে। এরই মধ্যে গ্রামে আগমন ঘটে এক সাধু বাবার। তিনি গ্রামে প্রবেশের সময়ই বুঝতে পারেন গ্রামে ভয়ঙ্কর কিছু রয়েছে। যাই হোক, সাধু বাবা ধীরে ধীরে গ্রামটা ঘুরে দেখতে থাকেন। কিন্তু গ্রামের ঠিক মাঝখানে মা ভবানীর মন্দির দেখে তিনি বেশ অবাক হন। এই গ্রামে এমন কিছুর দেখা পাবে তা তিনি স্বপ্নেও ভাবেননি। কারণ যেখানে মা ভবানী স্বয়ং বিরাজিতা, সেখানে অশুভ শক্তি থাকবে এ কথা তো ভাবনারও অতীত। এবার এই গ্রামে যে ভয়ঙ্কর কিছু ছায়া পড়েছে এ কথাও অস্বীকার করার কোনো উপায় নেই। এসব ভাবতে ভাবতে ভবানীপুর গ্রামের বুকে আবার সন্ধে নামে। সাধু বাবা রাতে মাথা গোঁজার একটু আশ্রয়ের জন্য গ্রামে ঘুরতে থাকেন। এভাবে কিছু দূর হাঁটার পর একটি ঘর তার চোখে পড়ে। খড়ের চাহনি দেওয়া মাটির একটি দোচালা ঘর। সাধু বাবা এবার ঘরের সামনে গিয়ে গৃহস্বামীর কাছে আশ্রয় প্রার্থনা করেন। গৃহস্বামী খুশি মনেই সাধুকে ঘরের মধ্যে নিয়ে আসে। এভাবে রাত বাড়তে থাকে। রাতে গৃহকর্ত্রী পরম যত্নে ভক্তিভরে সাধু বাবাকে খাবার পরিবেশন করে। খাবার খেতে খেতে কথা প্রসঙ্গে সাধু বাবা তাদের জিজ্ঞেস করেন, আচ্ছা, তোমাদের গ্রামে কি হঠাৎ করে কোনো সমস্যার দেখা দিয়েছে? সাধু বাবার হঠাৎই এমন প্রশ্নে বেশ বিস্মিত হন তারা। এবার গৃহস্বামী বিস্মিত কণ্ঠেই জবাব দেয়, বাবা, অস্বাভাবিক কিছু উপদ্রব তো শুরু হয়েছে গ্রামে, কিন্তু আপনি এসবের কথা জানলেন কি করে? সবই মা মহামায়ার কৃপা, তিনি আমাকে সব জানিয়ে দেন। আর তোদের গ্রামে পা রাখার পর থেকেই আমার কেন জানি মনে হচ্ছে এই গ্রামে অশুভ কিছুর ছায়া পড়েছে। আচ্ছা, গ্রামে কি কি ঘটে চলেছে সব আমায় খুলে বল। ছায়া ঘেরা নিরিবিলি একটি গ্রাম হলো আমাদের এই গ্রাম ভবানীপুর। গ্রামের মানুষেরা অত্যন্ত শান্ত প্রিয়। মা ভবানী আমাদের গ্রামে বিরাজিতা। মায়ের আশীর্বাদে গ্রামের মানুষের দিনগুলো বেশ ভালোই কাটছিল, কিন্তু হঠাৎই কিছু দিন যাবৎ আমাদের এই গ্রামে এক উপদ্রব দেখা দেয়। গ্রাম থেকে হঠাৎই এক এক করে গ্রামবাসীরা উধাও হতে শুরু করে। প্রথমে গ্রামের মানুষ বিষয়টা খুব একটা পাত্তা না দিলেও দিন দিনে উপদ্রব বেড়েই চলেছে। এবার কিছু গ্রামবাসী একত্রে আমাদের জমিদারের কাছে যান সাহায্যের জন্য। আমাদের জমিদার মশাই খুবই ভালো মানুষ, একদম প্রজাবন্ত প্রাণ। জমিদার মশাই সব কিছু জেনে গ্রামে পাহারার ব্যবস্থাও করলেন, কিন্তু তাতেও বিশেষ কোনো লাভ হয়নি। গ্রামের এই উপদ্রব এতে একদমই কমেনি। কালকে একবার তোমাদের জমিদার মশাইয়ের সঙ্গে দেখা করতে হবে, দেখি আমি কিছু করতে পারি কিনা। পরদিন সকালে সাধু বাবা তার কথা মতো জমিদার মশাইয়ের সাথে দেখা করার উদ্দেশ্যে জমিদার বাড়িতে আসেন। জমিদার বাড়ির প্রত্যেকেই অত্যন্ত ভক্তির সাথে সাধু বাবাকে স্বাগতম জানান। কিন্তু সাধু বাবা এসবের মধ্যেও কেমন যেন শান্তি পান না। কারণ জমিদার বাড়িতে ঢোকার পর থেকেই তিনি এক অত্যন্ত বাজে গন্ধ পেতে শুরু করেন। তিনি লক্ষ্য করেন এক বিকট পচা আষ্টে গন্ধ জমিদার বাড়ির বাতাস ভারী করে রয়েছে। কিন্তু এ বাড়ির কাউকেই দেখে মনে হচ্ছে না যে তারা আদেও কোনো বাজে গন্ধ পাচ্ছে। জমিদার বাড়িতে খুব যত্ন করে সাধু বাবাকে খাবার পরিবেশন করা হয়, কিন্তু এই বিকট গন্ধের মধ্যে সাধু বাবা তেমন কিছুই খেতে পারেন না। দুপুরের খাওয়া শেষে সাধু বাবা জমিদার বাবুর সাথে কিছু কথা বলতে চায় একান্তে। জমিদার মশাই এবার একান্তে কথা বলবার জন্য সাধু বাবাকে নিয়ে তাদের বৈঠক ঘরে চলে যান। জমিদার মশাইয়ের সাথে সাধু বাবা এবার একান্তে কিছু কথা বলতে শুরু করেন। শুনুন জমিদার মশাই, আপনাদের গ্রামে প্রবেশের সময় থেকেই আমি আপনাদের গ্রামের ওপর ভয়ঙ্কর কিছু ছায়া পড়েছে সেটা বুঝতে পারছি।
কিন্তু গ্রামের মাঝে মা ভবানীর মন্দির দেখে আমি নিজেই মনে মনে ভাবতে থাকি যে হয়তো আমারই কোথাও ভুল হচ্ছে। কিন্তু গতকাল রাতে আপনার এক প্রকার মুখে গ্রামে ঘটে যাওয়া ঘটনাগুলো শুনে আমি নিশ্চিত হয়ে যাই যে আমার গণনায় কোনো ভুল হয়নি। কিন্তু আপনাদের বাড়িতে আসার পর থেকে আমি খুব একটা বিকট আষ্টে গন্ধ পেতে শুরু করি। আমার মনে হয় আপনার বাড়িতে ভয়ঙ্কর কিছু বাস করে রয়েছে। এতক্ষণ সাধু বাবা যা যা বলেছিলেন তা চুপচাপ শুনছিলেন জমিদার মশাই। প্রথমে সাধু বাবার কথাগুলো জমিদার মশাই শান্তভাবে শুনলেও শেষের কথাগুলো শুনে তিনি বেশ রেগে যান। জমিদার মশাই এবার বেশ বিরক্তির সাথেই বলেন, আপনি আগে যে কথাগুলো বলেছিলেন তা বিশ্বাসযোগ্য হলেও আপনার শেষের কথাগুলো আমি মানতে পারলাম না। আর আপনি কোন পচা আষ্টে গন্ধের কথা বলছিলেন? কোথাও পচা গন্ধ তো দূর, কোনো বাজে গন্ধও তো নেই। জমিদার মশাই, আপনারা কেউই সে গন্ধ পাবেন না। এটা কোনো সাধারণ গন্ধ নয়, এ এক অতৃপ্ত গন্ধ। বিশেষ ক্ষমতা সম্পন্ন কোনো ব্যক্তি ছাড়া এই গন্ধ যে কারোর পাওয়ার কথা নয়। কিন্তু আমি নিশ্চিত যে আপনাদের বাড়িতে খুব খারাপ কিছু একটা আছে, আর খুব শীঘ্রই সেটা গোটা গ্রামকে গ্রাস করে নেবে। আচ্ছা সাধু বাবা, আমাদের বাড়িতে বা গ্রামে যদি অন্তত কিছু থেকেও থাকে তবে আমরা বুঝে নেব। আপনাকে আমাদের গ্রামের ব্যাপারে এত চিন্তিত হতে হবে না, আপনি এখন আসতে পারেন। এটুকু বলে জমিদার মশাই বৈঠক ঘর থেকে বেরিয়ে যান। সাধু বাবার কি করবেন আসন্ন বিপদ সম্পর্কে জানা সত্ত্বেও জমিদারের সাহায্য ছাড়া তার কিছু করারও ছিল না। এবার বিষণ্ণ মুখে সাধু বাবা যখন বেরিয়ে যাচ্ছিলেন তখন রূপমের দিকে তার নজর যায়। তিনি লক্ষ্য করেন রূপমের পেছন কেমন যেন একটা ঘোর কালো অন্ধকার ছায়া সাথে সাথেই ঘুরে বেড়াচ্ছে। তিনি এবার রূপমকে তার কাছে ডাকলেন। রূপম এসে সাধু বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করে। সাধু বাবা তাকে আশীর্বাদ করে বলেন, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তা বাবা, নাম কি তোমার? আমার নাম রূপম। আমি আমি এ বাড়ির ছোট মেয়ে শিবানীর স্বামী। বাবা রূপম, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বাবা, কি বলতে চান বলুন। না, এখানে এ বাড়িতে দাঁড়িয়ে কথাগুলো বলা যাবে না। তুমি বরং আজ বিকালে গ্রামের মা ভবানীর মন্দিরে এসো, আমি ওখানেই তোমার অপেক্ষায় থাকবো। এটুকু বলে সাধু বাবা জমিদার বাড়ি থেকে চলে যান। আবার সন্ধে নেমে আসে ভবানীপুরের বুকে। রূপম সাধু বাবার কথা মতো যথাসময়ে মা ভবানীর মন্দিরে যায়। সাধু বাবা রূপমের জন্যই অপেক্ষা করেছিলেন। এবার রূপমকে দেখতে পেয়ে তিনি তাকে নিজের কাছে ডাকলেন। রূপম সাধু বাবার কাছে গিয়ে সাধু বাবাকে প্রণাম করল। এবার বলুন বাবা, আপনি আপনি কি বলার জন্য আমাকে এই মন্দিরে ডেকেছেন? হ্যাঁ, বলবো বলবো, কিন্তু তার আগে তুমি বলো তো যে তুমি কি কিছুদিন থেকে নিজের মধ্যে অস্বাভাবিক কোনো কিছু লক্ষ্য করেছো? অস্বাভাবিক কোনো পরিবর্তন অথবা অস্বাভাবিক কোনো আচরণ? হ্যাঁ বাবা, ওই আচরণগত দিক থেকে আমি আমার মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করছি। আমার আমার কেমন যেন মনে হয় যে মাঝে মধ্যে আমি যেন আমার মধ্যে থাকি না। তখন তখন আমার কথাবার্তা বা ব্যবহারের ওপরও আমার কোনো নিয়ন্ত্রণ থাকে না বাবা। আমি আমি আমার অনিচ্ছা সত্ত্বেও অনেক কথা বলে ফেলি, অনেক কাজও করে ফেলি। আর আর সেদিন তো আমি আমার উপর থেকে এতটাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম যে আমি আমার স্ত্রী শিবানীর মনেও অনেক কষ্ট দিয়ে ফেলেছি বাবা। তাহলে তাহলে আমার সন্দেহই যে ঠিক। কি হয়েছে বাবা? আমাকে আমাকে একটু খুলে বলুন না। তোমার উপরে কোনো ভয়ঙ্কর অপশক্তির ছায়া পড়েছে বাবা। সেই অপশক্তির যতক্ষণ তুমি ও বাড়িতে থাকছো ততক্ষণ তোমার সাথে থাকছে, তোমার প্রতিটা গতিবিধির ওপর নজর রেখে চলেছে। আর বলতে পারো
অনেক সময় সে তোমাকে নিয়ন্ত্রণও করছে। তখন তুমি নিজের মধ্যে থাকছো না, তোমার কাজের বা কথার উপর কোনো নিয়ন্ত্রণ থাকছে না। আমার ওপর আমার ওপর অপশক্তির ছায়া আছে, তা আপনি বুঝলেন কিভাবে সাধু বাবা? আর আর আপনি এটাই বা বুঝলেন কিভাবে যে সেই শক্তি শুধু জমিদার বাড়িতে থাকা অবস্থাতেই আমার সাথে থাকছে? এমন মানে এমনও তো হতে পারে যে সে এখনো আমার সাথে আছে। আমি যখন জমিদার বাড়িতে যাই আর তোমার সাথে আমার দেখা হয়, তখন আমি লক্ষ্য করি তোমার পেছনে এক ঘোর কালো ছায়ার অস্তিত্ব বিদ্যমান। সেও বাড়িতে তোমার সাথে সাথেই থাকছিল সব সময়, কিন্তু তার প্রভাব যে শুধু জমিদার বাড়ির মধ্যেই সীমাবদ্ধ তা আমি প্রবেশের সময় বুঝেছিলাম। কারণ সারা গ্রামের বাতাস তুলনামূলক ভারী হলেও গ্রামের বাতাসে কোনো পচা আষ্টে গন্ধ নেই। পচা আষ্টে গন্ধটা শুধু জমিদার বাড়ির মধ্যেই আপাতত সীমিত, অর্থাৎ সেই অপশক্তির প্রভাবও এখনো শুধু জমিদার বাড়িতেই সীমাবদ্ধ। আর জমিদার বাড়িতে সেই প্রভাব বিস্তার করেছে শুধু আমার ওপর। তাই মাঝে মধ্যে তুমি নিজের মধ্যেও থাকছো না বলে তোমার মনে হচ্ছে। আর এই সমস্ত কথাগুলো জমিদার বাড়ির মধ্যে থাকা অবস্থায় বললে সেই অপশক্তি এগুলো সম্পর্কে জেনে গিয়ে আরও সতর্ক হয়ে উঠতে পারে। আর তাই তোমাকে কথাগুলো বলার জন্যই এই মন্দিরে ডাকা। তোমাকে আর আমাকে মিলেই এই গ্রামকে বাঁচাতে হবে, তাহলে এই গ্রাম কিছুদিনের মধ্যেই শ্মশানপুরীতে পরিণত হবে। কিছুদিনের মধ্যে কিছু না করতে পারলে আরো ভয়ঙ্কর হয়ে শেষ করে দেবে সেই পিশাচ। তাহলে তাহলে বাবা এখন আমার কি করণীয়? আপনি আপনি এই সমস্যা থেকে মুক্তির পথ বলুন বাবা। আমি নিজেও জানি না কিভাবে এই ঘোরতর বিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব, কিন্তু আপাতত তুমি জমিদার বাড়িতে ফিরে গিয়ে জমিদার মশাইকে বলবে শুধু নেটেলদের দিয়ে পাহারা বসালে চলবে না, ও পাহারা আরও জোরদার করতে লিটেলদের গ্রামের কিছু মানুষকেও পাহারা দেওয়ার দায়িত্ব নিতে হবে। কারণ আমরা এখনো জানি না কে এই পিশাচ সাধনা করছে আর কিভাবে সবাই উধাও হচ্ছে। কিন্তু তার আগে তোমার ডান পাটা এদিকে দাও। বলেই রূপমের ডান হাতটা নিজের কাছে টেনে নেয় সাধু বাবা, আর রূপমের বাহুতে একটা কবচ বেঁধে দেয়। রূপমকে কবচটা পরাতে পরাতে সাধু বাবা বলেন, এটা মা মহামায়ার আশীর্বাদী কবচ। এই কবচটি তোমাকে পিশাচের মায়ার হাত থেকে রক্ষা করবে। তার মায়া তোমার ওপর আর কাজ করবে না, কিন্তু কখনোই কবচটি নিজের শরীর থেকে আলাদা করবে না। রূপম তারপর সাধু বাবাকে প্রণাম করে জমিদার বাড়িতে ফিরে আসে। এদিকে গ্রামে মানুষ উধাও হওয়ার ঘটনার কোনো পরিবর্তন হয় না। তাই রূপম সাধু বাবার কথা মতো জমিদার মশাইকে বলে, গ্রামের পাহারা আরও জোরদার করতে হবে। আর আর এর জন্য শুধু আপনার লেঠেলদের দিয়ে হবে না, কিছু গ্রামবাসীকেও এই পাহারা দেওয়ার দায়িত্ব দিতে হবে। রূপম কথাগুলো জমিদার মশাইয়ের বেশ যুক্তিযুক্ত মনে হয়। আর এরপর তিনি কিছু গ্রামবাসীকেও লেঠেলদের সাথে গ্রাম পাহারার কাজে নিযুক্ত করেন। এদিকে গ্রামের মানুষের এই বিপদ দেখে শিবানীর মন খুব অস্থির হয়ে ওঠে। তার কেন যেন মনে হতে থাকে এ বিপদ সামনে আরো ভয়ঙ্কর হয়ে উঠতে চলেছে। তাই আজ সকালে শিবানী মা ভবানীর মন্দিরে আসে। সেখানে এসে সে মাকে পুজো দেয় এবং বলে, মাগো, তুমি এই বিপদের হাত থেকে গ্রামবাসীদের রক্ষা করো মা। তুমি চাইলে কারো ক্ষমতা নেই যে গ্রামবাসীদের কোনো ক্ষতি করবে। মাগো, তুমি এই বিপদের হাত থেকে এই নিরীহ মানুষগুলোকে বাঁচাও। শিবানীর সাথে তখনও সাধু বাবার পরিচয় হয়নি, তাই সাধু বাবা তখনও শিবানীকে চিনতেন না। সাধু বাবা শিবানীর পেছনে দৌড়ে শিবানীর প্রার্থনাগুলো শুনছিলেন। এবার শিবানীর প্রার্থনা শেষ হলে তিনি শিবানীর উদ্দেশ্যে বলেন, তুমি কে মা? কি তোমার পরিচয়? শিবানী সাধু বাবার কথাগুলো শুনে একটু চমকে পেছনে ঘোরে।
সে পেছন ঘুরে দেখতে পায় একজন সাধু দাঁড়িয়ে আছে। শিবানী সাধু বাবাকে প্রণাম করে। বাবা, আমার নাম শিবানী। আমি এখানকার জমিদার মশাইয়ের ছোট মেয়ে। সাধু বাবা শিবানীর কথা রূপমের মুখে অনেক শুনেছে, এবার নিজের চোখে দেখেও নিলেন। সত্যি রূপম শিবানীর সম্পর্কে এক বর্ণও বাড়িয়ে বলেনি। শিবানীকে দেখে সাধু বাবার মনে হলো সাক্ষাৎ মা ভবানী তার সামনে দাঁড়িয়ে রয়েছেন। শিবানী সাধু বাবার সাথে কথা বলে বাড়িতে ফিরে আসে। এদিকে গ্রামে পাহারা আরও কড়া করার পর পিশাচের জন্য ভোগ জোগাড় করা রায়ের জন্য অনেক কষ্টকর হয়ে দাঁড়ায়। আর সারাদিন বহু চেষ্টার পরেও রায় কোনো শিকারের ব্যবস্থা করতে পারেনি। তাই যত বেলা গড়াতে থাকে ততই রায়ের চিন্তাও বাড়তে থাকে, কারণ সে যদি কোনো শিকার না নিয়ে খালি হাতে পিশাচের সামনে যায় তাহলে পিশাচ তাকেই নিজের শিকার বানিয়ে নেবে। এখন কি করে শিকার জোগাড় করা যায় এসব নিয়েই রায় বেশ কিছুক্ষণ চিন্তা করতে থাকে। এমন সময় শিবানী রায়ের ঘরে আসে কিছু বলার জন্য। শিবানীকে দেখেই রায়ের সারা শরীর জ্বলে যায়, কিন্তু হঠাৎই রায়ের মাথায় একটা বুদ্ধি খেলে যায়। আচ্ছা, কেমন হয় যদি আজ শিবানীকেই রক্ত পিশাচের ভোগ হিসেবে উৎসর্গ করা যায়? তাহলে তো প্রভুর ভোগের ব্যবস্থাও হবে, আবার আমার পথের কাঁটা শিবানীকেও সারা জীবনের জন্য নিজের পথ থেকে সরিয়ে দেওয়া যাবে। এটাই ভাবতে থাকে রায়, কিন্তু শিবানীর আচমকা ডাকে রায়ের ভাবনায় ছেদ পড়ে। এবার রায় তার কার্যসিদ্ধির জন্য শিবানীকে আজ সে পরম মমতা ভরা কণ্ঠে নিজের কাছে ডাকে। শিবানী দিদির এমন আকস্মিক পরিবর্তনে বেশ অবাক হয়, কিন্তু শিবানী বেশ খুশি হয়ে সরল মনে দিদির কাছে যায়। এবার রায় তাকে নিজের কাছে বসিয়ে বলে, আয় শিবানী, আমার পাশে বস একটু। আমি তোকে অনেক কষ্ট দিই, তাই না? রাগের মাথায় অনেক আজে বাজে কথাও বলি তোকে। আমি নিজের ভুল বুঝতে পেরেছি রে বোন, আর কখনোই আমি তোর সাথে খারাপ ব্যবহার করব না। নিজের দিভাইকে ক্ষমা করে দে তুই। শিবানী এবার রায়কে জড়িয়ে ধরে বলতে থাকে, না দিভাই, আমি কি তোমার উপর রাগ করতে পারি? তুমি তো আমার দি। তুমি এভাবে বলো না, আমার কোনো খারাপ লাগেনি। আমি তোমার উপর কোনো রাগ করিনি। আচ্ছা, তবে বস তুই এখানে। আমি আজ তোকে নিজের হাতে পায়েস খাওয়াবো। দাঁড়া, আমি রান্নাঘর থেকে তোর জন্য একটু পায়েস নিয়ে আসি। এই বলে রায় রান্নাঘরের দিকে চলে যায়। রায় এবার রান্নাঘর থেকে পায়েস নিয়ে আসে শিবানীর জন্যে, আর সুযোগ মতো তাতে মিশিয়ে দেয় অনেকগুলো ঘুমের ওষুধ। রায় পরম যত্নে শিবানীকে সেই পায়েস খাওয়াতে খাওয়াতে মনে মনে বলতে থাকে, খা শিবানী, খা। নিজের জীবনের শেষ খাওয়া খেয়ে নে, কারণ এরপর তুই আর খাওয়ার মতো অবস্থায় থাকবি না, বরং আমার প্রভুই তোকে নিজের শিকার বানাবে। এসব ভাবতে ভাবতে রায়ের মুখে ফুটে ওঠে এক পৈশাচিক হাসির রেখা। পায়েস খাওয়ার কিছুক্ষণের মধ্যেই শিবানীর বেশ ঘুম পায়, আর নিমেষেই সে গভীর ঘুমে তলিয়ে যায়। রায় এবার সন্তর্পণে শিবানীকে নিয়ে সে গুপ্ত কুঠুরিতে হাত পা মুখ বেঁধে রেখে আসে। এদিকে রূপম সারা দিন শিবানীকে কোথাও দেখতে না পেয়ে রায়কে এসে জিজ্ঞেস করে, এই রাই, বলছি শিবানী কোথায় রে? জানিস তুই? সেই সেই সকাল থেকে শিবানীকে খুঁজছি, কিন্তু কোথাও পাচ্ছি না। রূপমের শিবানীর প্রতি এত ভালোবাসা দেখে শিবানীর শরীরটা যেন রাগে জ্বলতে থাকে। রূপম, তুই শিবানীকে সারা জীবন খুঁজলেও আর পাবি না। শিবানী আর ফিরবে না তোর জীবনে। কিন্তু মুখে রায় বলে, না রে, আমি শিবানীকে কোথাও দেখিনি।
ও আচ্ছা আচ্ছা। রূপম বেশ উদ্বিগ্ন মুখেই আবার শিবানীকে খুঁজতে খুঁজতে অন্যদিকে চলে যায়। যথারীতি আবার সন্ধে নেমে আসে। রায় আজ ভীষণ খুশি মনে গুপ্ত কুঠুরিতে গিয়ে তার প্রভুর আহ্বান করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই আবার সেই পূর্বের মতোই জান্তব্য শব্দ করতে করতে রায়ের সামনে রক্ত পিশাচক প্রকট হয়। রায় আজ খুশি মনে বলে, প্রভু, আজ আপনার জন্য বিশেষ ভোগের ব্যবস্থা করেছি। ভোগ হিসেবে যাকে আজ নিয়ে এসেছি সে হয়তো আপনার কাছে অন্য আর 5টা সাধারণ মানুষের মতো হলেও ও আমার পথের কাঁটা। দয়া করে আপনি ভোগ গ্রহণ করে আমার পথের কাঁটাকে চিরতরে সরিয়ে দিন। এটুকু বলেই রায় শিবানীকে পিশাচের সামনে নিয়ে আসে। রক্ত পিশাচ এবার ধীর পায়ে শিবানীর সামনে এসে এক বিকট শব্দে আর্তনাদ করে পেছনে সরে যায়। তারপর ভীষণ রাগে চিৎকার করতে করতে বলতে থাকে, তোর এত বড় সাহস! তুই আমার বিনাশের জন্য একে জেনে বুঝে আমার সামনে নিয়ে এসেছিস। আপনার বিনাশ? আপনার বিনাশ আমি কেন চাইবো প্রভু? আমি তো শুধু আমার পথের কাঁটা শিবানীকে আপনার ভোগ হিসেবে উৎসর্গ করেছিলাম, যাতে আপনি ওকে বিনাশ করেন। কিন্তু কিন্তু আপনি এগুলো কি বলছেন প্রভু? শিবানী একটা সাধারণ মানুষ হয়ে আপনাকে বিনাশ করবে কি করে? ওরে মূর্খ মেয়ে, ও কোনো সাধারণ মেয়ে নয়। ও হলো দেবী মহামায়ার অংশ। ও যদি এখন ঘুম থেকে জেগে ওঠে তবে তোর সাথে আমার বিনাশ নিশ্চিত। মূর্খ! প্রভু, তবে কি ওর বিনাশ কখনোই সম্ভব না? কখনোই কি আমার পথের কাঁটা সরবে না? অবশ্যই সম্ভব। শোন, আর 2 দিন পরেই অমাবস্যা। সেদিন তুই আমার উদ্দেশ্যে নরবলি দিয়ে সেই রক্তে আমার অভিষেক করবি। তবেই আমি আমার পূর্ণ শক্তি ফিরে পাবো, আর তারপরেই মহামায়ার এই অংশকে বিনাশ করতে আমি সক্ষম হব। কিন্তু এখন আমার পূর্ণ শক্তি না থাকায় আমি ওর কিছুই করতে পারবো না। উপরন্তু ও যদি এখন জেগে ওঠে তবে ও আমার বিনাশ করবে। তাই এখনই ও জেগে ওঠার আগেই ওকে এই ঘর থেকে সরিয়ে নিয়ে যা। যা যা, নিয়ে যা। এটুকু বলেই বিকট গর্জন করতে করতে রক্ত পিশাচ কালো ধোঁয়ার কুণ্ডুলি হয়ে বাতাসে মিশে যায়। অপরদিকে রূপম শিবানীকে খুঁজতে খুঁজতে গুপ্ত কুঠুরির সামনে চলে এসেছিল। কিন্তু রূপম হয়তো সেখানে দাঁড়াতো না যদি না কুঠুরির বন্ধ দরজার ফাঁক থেকে আলোর রেখা দেখা যেত। রূপম সেই আলোর রেখা দেখেই আলতো করে দরজাটা ফাঁক করে সেই ফাঁকায় চোখ রাখে। আর তাতে সে যা দেখতে পায়, ঘরের মধ্যে রক্তাম্বর পরিহিতা রায় যজ্ঞ করছে। কিন্তু কিসের যজ্ঞ এটা তা রূপম বুঝে উঠতে পারে না, কারণ কিছু সময়ের মধ্যেই সেখানে এক ভয়ালো দর্শন পিশাচের আবির্ভাব ঘটে। পিশাচকে দেখে রূপম প্রচণ্ড ভয় পায়। তীব্র আতঙ্কে তার মুখ থেকে প্রায় চিৎকার বেরিয়ে আসছিল, কিন্তু বহু কষ্টে সে নিজেকে সামলে নেয়। রূপমের আর বুঝতে বাকি থাকে না যে রায়ই পিশাচ সাধনা করছে, আর তার জন্যই আজ এই নিরীহ গ্রামবাসীরা অঘোরে প্রাণ হারাচ্ছে। এরপর রূপম দরজার আড়াল থেকে পিশাচ ও বাইরের সমস্ত কথোপকথন শোনে আর বুঝতে পারে যে শিবানীর হাতেই একমাত্র এই পিশাচের বিনাশ সম্ভব। কিছুক্ষণ পর রূপম যখন বুঝতে পারে যে রায় এখন শিবানীকে নিয়ে কুঠুরি থেকে বেরিয়ে যাবে, তখন রূপম সেখান থেকে আড়ালে সরে যায় আর মনে মনে ভাবতে থাকে, কাল সকালেই একবার সাধু বাবার কাছে গিয়ে সবটা খুলে বলতে হবে। কিছুক্ষণ পর
রূপম শিবানীর ঘরে এসে দেখে শিবানী তখনও গভীর ঘুমে মগ্ন। আর শিবানীকে দেখে মনে হচ্ছে যেন কোনো দেবী যোগ নিদ্রায় মগ্ন। এদিকে গ্রামের মানুষকে এ বিপদের হাত থেকে বাঁচানোর কোনো উপায় এখনো বের করতে না পেয়ে সাধু বাবা মা মহামায়ার ধ্যানে বসার সিদ্ধান্ত নেন। ধ্যানে বসবার কিছুক্ষণের মধ্যেই সাধু বাবা দেখেন তার সামনে এক জ্যোতির বলয় প্রকট হচ্ছে। এবার সেই বলয় থেকে এক দেবী কণ্ঠ ভেসে আসে। সেই দেবী কণ্ঠ বলতে থাকে, সাধক, তুমি কেন ডেকেছ আমায়? কি জানতে চাও তুমি? সাধু বাবা এবার সে জ্যোতির বলয়ের উদ্দেশ্যে প্রণাম করে বলতে শুরু করে, মাগো, তুমি তো অন্তর্যামী, কোনো কিছুই তো তোমার কাছে অজানা নয়। মাগো, তুমি বলে দাও আমি কিভাবে এই সাধারণ নিষ্পাপ গ্রামবাসীদের জীবন বাঁচাতে পারবো। তুমি বলে দাও মা, তুমি বলে দাও। এবার সেই বলয় থেকে আবারও সেই নারী কণ্ঠে উত্তর ভেসে আসে, এই গ্রামে রক্তপিশাচের আগমন ঘটেছে, কিন্তু এখন তার বিনাশের সময় আগত। সামনের অমাবস্যায় আমি মহাকালী রূপে তার বিনাশ করব। আমার মহাকালী রূপের জাগরণ হয়ে গেছে আমার আশীর্বাদে জন্মানো শিবানীর মধ্যে। সে এখন যোগ নিদ্রায় রয়েছে এবং আস্তে আস্তে নিজেকে প্রস্তুত করছে। তুমি আগামীকাল সকালে তার স্বামীর সাহায্যে ওই জঙ্গলে একটি কুটির তৈরি করবে আর সেখানে শিবানীকে নিয়ে রেখে আসবে। নিশ্চিত করবে কেউ যেন ওই কুটিরের দিকে না যায়, আর শিবানীরূপী মহাকালীর নিদ্রা যেন কোনোভাবেই না ভাঙে। নিদ্রা সময়ের আগে ভঙ্গ হলেই কিন্তু চরম প্রলয় আসবে। সময় হলে সে নিজেই তার নিদ্রা ভঙ্গ করে অশুভ শক্তির বিনাশ করবে। তোমার মঙ্গল হোক। এটুকু বলেই সেই জ্যোতির বলয় আস্তে আস্তে মিলিয়ে যায়। সাধু বাবা আবার আস্তে আস্তে চোখ খুলে মা ভবানীর সামনে গিয়ে মাকে প্রণাম করে বলে, মাগো, অনেক দয়া তোমার, আমি তোমার দেওয়া আদেশ অনুযায়ী কাজ করব। পরদিন সকাল হতে না হতে রূপম সাধু বাবার কাছে আসে আর গতকালের সমস্ত ঘটনা বলতে থাকে। এরপর সাধু বাবাও মায়ের কাছ থেকে পাওয়া আদেশের কথা রূপমকে জানায়। রূপম সব শুনে বিস্মিত কণ্ঠে সাধু বাবাকে বলে, এই জন্যই গতকাল শিবানীকে ঘুমোতে দেখে কোনো সাধারণ মানুষ মনে হচ্ছিল না। এবার সাধু বাবা এবং রূপম মায়ের আদেশ অনুসারে গ্রামের পাশের জঙ্গলে একটি কুটির তৈরি করে। রূপমের পর সকলের চোখের আড়ালে শিবানীকে সেখানে নিয়ে এসে আগের মতোই গুছিয়ে দেয়, যাতে কোনোভাবেই তার ঘুম না ভাঙে। কিন্তু শিবানীরূপী মা কালীকে এবার রূপম প্রণাম করতে চায়, আর তখনই সে শুনতে পায় কেউ যেন তাকে গভীর নারী কণ্ঠে বলছে, না রূপম, আমি এখন তোমার স্ত্রী শিবানীর শরীরে আছি, আর তুমি শিবানীর স্বামী, তাই আমি এখন কোনোভাবেই তোমার প্রণাম নিতে পারবো না। রূপম এবার এতগুলো কথা শুনে দ্রুত সেই ঘর থেকে বেরিয়ে আসে। এভাবেই অমাবস্যার আগের রাতটিও কেটে যায়। আজ অমাবস্যা, কিন্তু আজকের দিনটা যেন অন্য আর 5টা দিনের থেকে সম্পূর্ণ আলাদা। আজকে ভবানীপুর গ্রামটা যেন একদম নিস্তব্ধ। কোথাও কোনো পাখি পর্যন্ত ডাকছে না। যেন প্রকৃতিও বুঝতে পেরেছে যে আজ চরম ভয়ঙ্কর কিছু হতে চলেছে। আজ সাধু বাবার কথা মতো গ্রামের পাহারা আরও জোরদার করা হয়েছে। তাই আজ রায়ের পক্ষে এই গ্রামের কারো শিকার করা প্রায় অসম্ভব। তাই আজ রায় খুব চিন্তিত। এত পাহারার মধ্যে সে কিভাবে আজ শিকারের ব্যবস্থা করবে। কিন্তু এটাও ঠিক যে আজ তার যে করেই হোক শিকারের বন্দোবস্ত করতেই হবে, কারণ আজই অমাবস্যা। আজ তাকে তার প্রভুর উদ্দেশ্যে নরবলি দিতেই হবে। তারপর তার প্রভুর উদ্দেশ্যে একটা মানুষকে ভোগ হিসেবেও উৎসর্গ করতে হবে। কিন্তু কিভাবে সে দুটো শিকার করবে? হঠাৎ রায়ের সেই বিশ্বস্ত লেঠেলের কথা মনে পড়ে।
তাকে ডেকে রায় বলে, আমার আজ দুজন মানুষকে লাগবে, আমার জন্য দুটো মানুষের ব্যবস্থা করে দাও। কিন্তু আজ লেঠেলটিও এই কাজের জন্য রাজি হতে পারল না। আমাকে ক্ষমা করবেন, আজ আমি এ কাজ করতে পারবো না। আজ গ্রামে এতটাই কড়া পাহারা যে মানুষ তো দূর, আজ কেউ কোনো পশুকেও ধরে আনতে পারবে না। তাই আজ আমাকে আপনি ক্ষমা করুন, কারণ এই কাজ করতে গিয়ে কারো হাতে ধরা পড়লে আমার চাকরি যে আর থাকবে না। লেঠেলটির কথাগুলো শুনে রায়ের প্রচণ্ড রাগ হয়, আর তাই সে যখন ঘর থেকে বেরোতে যায় তখনই ঘরে থাকা পাথরে ফুলদানিটা দিয়ে রায় প্রচণ্ড জোরে এক আঘাত করে লিটলটির মাথাটা ফাটিয়ে দেয়। মুহূর্তেই সে মাটিতে পড়ে যায়, আর রায় তাকে তার আজকের প্রথম শিকার হিসাবে কুঠুরিতে রেখে আসে। কিন্তু আজ তার দ্বিতীয় শিকার কে হবে? কিভাবে সে আজকে দ্বিতীয় শিকার করবে? এসবই ভাবতে থাকে। এভাবেই সন্ধ্যা ঘনিয়ে আসতে থাকে ভবানীপুরের বুকে, আর আরও যেন নিস্তব্ধ হয়ে যেতে থাকে এই গ্রামটি। কিন্তু রায় তার দ্বিতীয় শিকারের ব্যবস্থা করতে পারেনি এখনো। এবার কি হবে ভাবতে থাকে রায়। এদিকে আজ মহাকালী পূজা, তাই রায়ের দাদু বাদে সবাই মা ভবানীর মন্দিরে চলে গিয়েছেন মায়ের পুজোর জন্য। কিন্তু রায়ের দাদুর শরীরটা আজ অনেক অসুস্থ, তাই ইচ্ছে থাকা সত্ত্বেও আজ আর মায়ের পুজোয় যাওয়া হলো না। গুপ্ত কুঠুরিতে যেতে গেলে দাদুর ঘরের সামনে থেকেই যেতে হয়। এবার কুঠুরিতে যাওয়ার সময় রায় দেখে দাদু তার ঘরে শুয়ে আছে পাশ ফিরে। রায় এমনি শিকারের চিন্তায় পাগল ছিল, আর তারপর দাদুকে ঘরে একা দেখে তার মাথায় এক পৈশাচিক বুদ্ধি খেলে যায়। দাদু তাকে ছোট থেকেই অনেক ভালোবাসে, কোনো কাজেই কখনো বাধা দেয়নি, আর রাইও বিপদে পড়লে সবসময় দাদুর কাছে ছুটে আসতো, আর দাদুই তাকে সেখান থেকে উদ্ধার করতেন। হ্যাঁ হ্যাঁ, আজও তার এই বিপদে দাঁড়িয়ে তাকে বাঁচাবে। দাদুই হবে আজ তার দ্বিতীয় শিকার। আর কিছুই ভাবতে পারে না রায়। অতি সন্তর্পণে দাদুর ঘরে প্রবেশ করে রায়। তারপর দাদুর ঘরে থাকা ফুলদানির এক বাড়ি, আর দাদু জ্ঞান হারায়। রায় ভাবে দাদু বুঝি মারা গিয়েছে, তাই সে এবার এক প্রকার টানতে টানতেই দাদুকে গুপ্ত কুঠুরিতে নিয়ে আসে। কুঠুরিতে এসে সে যজ্ঞ শুরু করে, রক্ত পিশাচকে আহ্বানের যজ্ঞ। আজকের যজ্ঞটা একটু বিশেষ যজ্ঞ, কারণ আজ তাকে এই প্রথম নিজের হাতে বলি দিতে হবে, আর তাও নরবলি। চিন্তা করা যায় সেই শান্তশিষ্ট রায় কিভাবে এত হিংস্র হতে পারে। সে তো খারাপ ছিল না। হ্যাঁ, এও যে শিবানী তাকে খারাপ করেছে। সেদিন যদি শিবানী তার রূপমকে তার কাছ থেকে না কেড়ে নিত, তাহলে তো এসব কখনোই করতো না সে। এসব ভাবতে ভাবতে রায়ের চোখ রাগে লাল হয়ে যায়, আর রায় এবার বলির জোগাড় করতে থাকে। কিন্তু কাকে বলি দেবে সে? দাদুকে? না না, যতই হোক দাদুকে বলি দেওয়া তার পক্ষে সম্ভব নয়। আজকে সে অন্য শিকারের ব্যবস্থা করতে পারলে কখনোই সে তার দাদুকে মারত না। হ্যাঁ, ও লেঠেলকেই বলি দেবে, আর দাদুকে ভোগ হিসাবে না হয় উৎসর্গ করবে। এবার হাড়ি কাঠে লেঠেলের মাথাটা আস্তে করে রাখে রায়। তারপর সব বিধি মেনে কোপ মারে মাথাটা লক্ষ্য করে, আর সব শেষে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসে লেঠেলের মুন্ডবিহীন ধর থেকে। সেখান থেকেই একটি পাত্রে কিছুটা রক্ত ধরে নেয় রায় তার প্রভুর অভিষেকের জন্য। বলির পর আবার যজ্ঞে বসে রায়। বাইরে এবার হঠাৎ করেই প্রবল ঝড় শুরু হয়েছে। এবার আস্তে আস্তে রায়ের পাশে শুয়ে রাখা দাদুর জ্ঞান ফিরতে থাকে। জ্ঞান ফিরে দাদু দেখে একটা কুঠুরিতে তাকে শুইয়ে রাখা হয়েছে, তার হাত পা বাঁধা। তার পাশে বসে ও কে যজ্ঞ করছে? ওটা কি তার
ওটা কি তার রায় দিদি ভাই? হ্যাঁ, রায় যজ্ঞ করছে, কিন্তু কিন্তু কার যজ্ঞ করছে সে? এসব ভাবতে ভাবতেই দাদুর হঠাৎ চোখ যায় তার সামনে রাখা এক পিশাচ মূর্তির ওপর। আরে, এটা তো সেই পিশাচ মূর্তি যেটা বহু বছর আগে তিনি সেই অঘোর তান্ত্রিকের কাছে দেখেছিলেন। তবে কি সেই তান্ত্রিকের দেওয়া অভিশাপ সত্যি করে রাই সেই ভয়ালো রক্ত পিশাচের সাধনা করছে? আর ভাবতে পারে না দাদু। তিনি এবার প্রাণপণে মা ভবানীকে স্মরণ করতে থাকেন। এদিকে রায় এবার রক্ত পিশাচের মূর্তিকে তার সামনে রাখা পাত্রের রক্ত দিয়ে স্নান করায়, আর রক্ত পিশাচকে তার পূর্ণ শক্তিতে পূর্ণ রূপে জেগে ওঠার আহ্বান জানায়। এবার আকাশ বাতাস কম্পিত করে এক তীব্র হাসির শব্দ শোনা যায়। এ কোনো মানুষের হাসি নয়, এই এক হাড় হিম করা পৈশাচিক হাসির শব্দ। এবার হাসির শব্দের সাথে আস্তে আস্তে যজ্ঞের আগুনের শিখা থেকে উঠে আসে এক ভয়ালো দর্শন পিশাচ। তার 3টি মাথা, হাতে একটি বিশাল খড়গ। অমাবস্যা শুরু হয়। আজ সারা গ্রাম যেন ঢেকে গিয়েছে নিশ্চিদ্র অন্ধকারের চাদরে। হঠাৎই গ্রামবাসীরা লক্ষ্য করে গ্রামে চলতে থাকা ঝড়ের প্রকোপ যেন অনেকটা বেড়ে গিয়েছে। আর কেউ না বুঝলেও সাধু বাবা ও রূপম বুঝতে পারে মায়ের জাগার সময় হয়ে এসেছে। এবার সবাই লক্ষ্য করে তাদের গ্রামের জঙ্গলের দিকের থেকে ঝড়টি একটি ঘূর্ণির রূপ নিয়ে প্রবল বেগে জমিদার বাড়ির উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। এদিকে রায় রক্ত পিশাচকে বলে, প্রভু, এই নিন আপনার আজকের ভোগ। আমি আমার সব থেকে প্রিয় মানুষ আমার দাদুকেই আপনার পায়ে উৎসর্গ করলাম। আপনি এবার এই ভোগ গ্রহণ করে আমার মনোবাসনা পূর্ণ করুন। রক্ত পিশাচ এবার আস্তে আস্তে রায়ের দাদুর দিকে অগ্রসর হয়। সে এবার যখনই রায়ের দাদুর ধর থেকে মাথাটা আলাদা করতে যাবে, তখনই আকাশ বাতাস কাঁপিয়ে এক তীব্র নারী কণ্ঠের হাসির শব্দ শোনা যায়। আমি থাকতে তুই আমার ভক্তকে মারবি? তোর এত বড় সাহস! আজ তোর বিনাশ নিশ্চিত। কে করবে আমার বিনাশ? আমার বিনাশ? কে কে তুই, যার এত সাহস আমার বিনাশ করবে? বেশ, তবে চেয়ে দেখ আমি কে। এবার ওই কুঠুরিতে এক তীব্র জ্যোতির সৃষ্টি হয়। সেই আলো সহ্য করতে না পেরে রায় সেখানেই জ্ঞান হারায়। কিন্তু রায়ের দাদু জ্ঞান হারায় না। তিনি দেখেন তার সামনে স্বয়ং মা মহাকালী দাঁড়িয়ে আছেন। তার হাতে একটা বিরাট খাড়া। তিনি এবার রক্ত পিশাচকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তার হাতে ধরা খাড়াটা এক কোপে পিশাচের ধর থেকে তার 3 মাথা আলাদা করে দেয়। এবার প্রবল আক্রোশে তিনি সারা ঘর লণ্ডভণ্ড করে সে ঘর থেকে বেরিয়ে যান। ওদিকে সাধু বাবা বুঝতে পারে মায়ের এই রাগ কমানোর সাধ্য তাদের কারণ নেই। এবারে রাগ কমাতে না পারলে গোটা গ্রাম ধ্বংস হয়ে যাবে। একমাত্র শিবমের স্বামী রূপমই পারে রাগ কমাতে। তাই তিনি এবার রূপমকে বলেন, বাবা শুনছ, তুমিই পারো, তুমি এখন পারো মায়ের রাগ কমাতে। আমি আমি কিভাবে মায়ের রাগ কমাবো? মা কালী এখন শিবানীর শরীরে আছে, আর শিবানী তোমার স্ত্রী। রক্তবীজ বিনাশের পর মায়ের রাগ শান্ত করার জন্য মহাদেব যেমন নিজের বুক পেতে দিয়েছিল মায়ের পায়ের নিচে, তেমনি তুমিও এখন নিজের বুক পেতে দাও মায়ের সামনে। রূপম সাধু বাবার কথা মতো এবার মা ভবানীর মন্দিরের বাইরে গিয়ে শুয়ে পড়ে। এদিকে শিবানীর দেহে থাকা মা মহাকালীর তখন কোনো দিকেই খেয়াল নেই। তিনি হাতের সামনে যা পাচ্ছেন খাড়ার এক কোপে তাই 2 টুকরো করে ফেলছেন।
এভাবেই মা এবার এসে পৌঁছায় মা ভবানীর মন্দিরের সামনে। আর তখনই অসাবধানতাবশত মায়ের পা পড়ে রূপমের বুকের ওপর। মা নিচে তাকিয়ে দেখেন শিবানীর স্বামী রূপম তার পায়ের নিচে পড়ে রয়েছে। লজ্জায় এবার মায়ের জিভ বেরিয়ে আসে। আর এভাবে হঠাৎ মা শিবানীর শরীর ছেড়ে এক জ্যোতির্বলয়ে পরিণত হয়। আর শিবানী ধপ করে মাটিতে লুটিয়ে পড়ে। এবার সবাই দেখে আস্তে আস্তে সেই জ্যোতির্বলয় মা ভবানীর বিগ্রহের মাঝে মিলিয়ে গেল। এই ঘটনার কিছুদিন পর রূপম শিবানীকে নিয়ে শহরে নিজের বাড়িতে চলে যায়। আর এদিকে সেদিনের ওই জ্যোতির তেজের জন্যই রায় সারা জীবনের জন্য পঙ্গু এবং অন্ধ হয়ে যায়। আর এভাবেই মা ভবানীর কৃপায় ইতি হয় রক্ত পিশাচ নামক এক ভয়ঙ্কর বিভীষিকার। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক দেবব্রত ভট্টাচার্যের কলমে রক্তপিশাচ। আশা করছি এই গল্পটা আপনাদের সবারই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং তার সাথে শেয়ার করতে ভুলবেন না। গল্পের সূত্রধর হিসেবে ছিলাম আমি নির্মাল্য। গল্পের কথক হিসেবে ছিল প্রীতম। অন্যান্য চরিত্রে ছিল অধ্যায়, নম্রতা, বাল্মীকি, মোহর, নীল, আদিত্য, প্রীতম, সায়ন্তী এবং নির্মাল্য। গল্পের এডিটিং করেছে শুভজিৎ এবং পোস্টার ডিজাইনে শুভদীপ ব্যানার্জি। খুব শীঘ্রই শার্লক হোমসের ওপরে অ্যাডভেঞ্চার এবং ডিটেকটিভ গল্প আসতে চলেছে স্যার আর্থার কনান ডয়েল রচিত দ্য অ্যাডভেঞ্চার অব দ্য ওয়েস্ট সাসেক্স। অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই আমাদের পরবর্তী গল্পে।